এক্সাম প্রশ্ন নিয়ে খুব বেশি কথা বলবো না এখানে। এক্সাম প্রশ্ন নিয়ে তোমরা যথারীতি আমাদের রেকর্ডেড ক্লাস সেটা দেখতে হবে। এখানে আমি মূলত আমরা যারা আর্টসে পড়ছি বা কমার্সে পড়ছি আমাদের যাদের বেসিক মানে যেহেতু পড়া হয়নি আমাদের বিজ্ঞান, তো তাদের জন্য আমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো আমি আবার পর্যায় সারণী যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। এখানে সবগুলা মৌল তোমার জানা লাগবে না, যে কমন যে কয়েকটা মৌল তোমার জানা লাগবে আমরা একটু সেগুলো নিয়ে কথা বলবো। সো গ্রুপ 1 এ তোমার হচ্ছে যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সরি, ওইখানে বিন্যাসের চারটা বুঝতে একটু প্রবলেম ছিল। কোন বিন্যাসের চারটা? ফুল বিন্যাসের চারটা সব জায়গায় একই রকম। পৃথিবীর সব কেমিস্ট্রি বইতে পৃথিবীর সব জায়গার মধ্যে একই একই। শুধু আগের তোমার চার্টগুলিতে এখানে 3A 4A এরকম লেখা, এখন হচ্ছে যে এরকম 8A নাই, এখন 1 2 3 4 5 6 7 8 করে একদম 1 থেকে 18 পর্যন্ত এরকম। সব জায়গায় একই রকমের। সো আমাদের গ্রুপ 1 এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই 4 জনের পারমাণবিক সংখ্যাটা আমাদের জানা লাগবে। সো আমরা এখানে একটা ম্যাজিক নাম্বার বলেছিলাম 2 8 8 18 18 32। সো এটা যদি কেউ জানি হাইড্রোজেন, যদি জানি হাইড্রোজেন 1, তারপরটা 2 বেশি হবে, তারপরটা 8 বেশি, তারপরটাও 8 বেশি, তাহলে হা লি না কে রুবি শেষে ফেলবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, লিথিয়াম 3, সোডিয়াম হচ্ছে 11 নম্বর মোল, পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মোল। আচ্ছা, আর আচ্ছা পারমাণবিক সংখ্যা মানে কিসের নাম্বার বলো তো? পারমাণবিক সংখ্যা মানে কিসের নাম্বার? প্রোটনের নাম্বার, রাইট, প্রোটনের নাম্বার। গ্রুপ 2 তে লাগবে 3টা মোল লাগবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, 3টা মোল লাগবে। সো বেরিলিয়াম হচ্ছে 4, তার লগে 8 যোগ ম্যাগনেসিয়াম, তার লগে 8 যোগ হচ্ছে ক্যালসিয়াম, এই 3টা লাগবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, গ্রুপ 2 থেকে। এখন আসো গ্রুপ 3 এর এ অথবা বর্তমানে যেটাকে 13 নম্বর গ্রুপ বলা হয়, ওখানে লাগবে 2টা, বোরন এবং অ্যালুমিনিয়াম, এই দুটো লাগবে। সো বোরন হচ্ছে 5, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। ওকে, সো এখানে বোরন হচ্ছে 5 নম্বর পারমাণবিক সংখ্যা আর অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর পারমাণবিক সংখ্যা। গ্রুপ নম্বর 4 অথবা বর্তমানে যে 14 নম্বর গ্রুপ বলা হয়, এখান থেকে লাগবে তোমার দুটো, কার্বন, সিলিকন। কার্বন 6 নাম্বার এবং সিলিকন হচ্ছে 14 নাম্বার। এটা কার্বন, এটা হচ্ছে কার্বনের। আচ্ছা আমরা দিকে যাচ্ছি না বেশি আর। কার্বন 6 এবং সিলিকন 14। একটা বিষয় খেয়াল করবা যে গ্রুপ 4 এর প্রথম মোলটা হলে 2 বেশি তার গ্রুপ নাম্বার অনুযায়ী, গ্রুপ 3 এর প্রথম মোলটা তার তুলনায় 2 বেশি, যে 3 এর লগে 2 যোগ করলে কিন্তু 5 হয়। গ্রুপ 2 টা 2 বেশি 4 হয়। হ্যাঁ, বা এগুলো ম্যাজিক নাম্বার দিয়ে 8 8 18 18 দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে দুটো, তোমার নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো লাগবে। সো গ্রুপ 5 হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস হচ্ছে 15, এই দুটো লাগবে শুধু। আচ্ছা, গ্রুপ 6 হচ্ছে দুটো লাগবে, তাও অক্সিজেন এবং সালফার, অক্সিজেন 8, সালফার 16, এই দুটো লাগবে। গ্রুপ 7 এর 4টা লাগবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ফ্লোরিন, তারপর 8 বেশি, ক্লোরিন 17, তারপর 18 বেশি, তারপর 53 বেশি। এবং এই থেকে এই পর্যন্ত ম্যাজিক নাম্বার হচ্ছে তোমার 8, 18, 18, 32। সো এটা থেকে এটা 8 বেশি, 18, তারপর 18, তারপর 32, তারপর 32। এই প্যাটার্নটা দেখলে তো মনে থাকবে। সো আমরা আবার বলি গ্রুপ 1 থেকে হা, লি, না, কে এই 4টা, বাদলের মনের কল্পনায়, মন এলো, কাল সিলেটে, নাগপুরা, অহংকার, স্বার্থপরতা, তারপরে ফরিদা, ক্লোন, ভেড়া, ইডিয়ট, এই পর্যন্ত এই 4টা, এই কয়েকটা মৌল দিয়েই তোমার মোটামুটি মানে লাগবে আর কি তোমার এই লেভেলের মধ্যে। এখন আসো এদের নাম, যাদেরকে বলা হয়তো তোমার অবস্থান্তরমূল। আচ্ছা আমরা ওইদিকে না যাই, এইখানের মধ্যে যাদের যাদের লাগবে আমরা তাদেরকে নিয়ে একটু বলি। লোহা 26 নাম্বার, হ্যাঁ লোহা 26 নাম্বার, এটা লাগবে আমাদের। তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে কপার 29 নাম্বার, নিকেল 28, জিঙ্ক 30, হ্যাঁ কয়েকটা জাস্ট। সো 26 নাম্বার লোহা, 27 নাম্বার কোবাল্ট, 28 নাম্বার নিকেল, 29 নাম্বার কপার এবং 30 নাম্বার হচ্ছে জিঙ্ক। এই কয়েকটা হইলে আমাদের হয়ে যাবে। তো এখন আসো আমরা একটু ইলেকট্রন নিয়ে একটু কথাবার্তা বলি টুকটাক। চলো আমরা
আমাদের এই বেসিকটুকু আমরা ক্লিয়ার করি। আচ্ছা, ভর সংখ্যা মানে কি বলতো? ভর সংখ্যা মানে কি? প্রোটন এবং নিউট্রনের কি যোগফল। প্রোটন নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1, এর ভর সংখ্যা কিন্তু 1। হ্যাঁ, ভর সংখ্যা 1। লিথিয়াম, এটা পারমাণবিক সংখ্যা 3, ভর সংখ্যা হচ্ছে 7, 6.9 বা 7 এর কাছাকাছি। সোডিয়াম হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা, ভর হচ্ছে 23, 22.9 মানে 23। ডাবল হচ্ছে 1 বেশি। লিথিয়াম হচ্ছে 3, ভর সংখ্যা হলো 7, 6.9। সোডিয়াম হচ্ছে 11, ভর সংখ্যা হলো ডাবল হচ্ছে 1 বেশি মানে 23, এটা 23 বা তোমার হচ্ছে যে মনে থাকবে আশা করি 23। এখন আসো পটাশিয়াম, এটা 19, ভর সংখ্যা হলো 39.1, 39.1 ভর সংখ্যা, এটা লাগবে। বেরিলিয়াম ভর সংখ্যা 9, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 ভর সংখ্যা, ক্যালসিয়াম ভর সংখ্যা হচ্ছে যে 40। সো এটা হচ্ছে 9, এটা 24, এটা হচ্ছে 40, এটা ভর সংখ্যা, এটা লাগবে। কার্বনের ভর সংখ্যা লাগবে, কার্বন হচ্ছে 12, এটা লাগবে। সিলিকনের ভর সংখ্যা 28 লাগবে, নাইট্রোজেন হচ্ছে যে 14, এটা লাগবে। ফসফরাস হচ্ছে 31, এটা লাগবে। অক্সিজেন হচ্ছে 16, এটা লাগবে। সালফার 32, এটা লাগবে। এখানে ফ্লোরিন হচ্ছে যে তোমার 19, ক্লোরিন 35.5, এই কয়েকটা লাগবে। হাইড্রোজেন ভর সংখ্যা 1, এই কয়েকটাই লাগবে। আমরা এই কমন যেগুলো আছে এগুলোর ভর সংখ্যাগুলো আমরা যদি জানা থাকে তাহলে আমরা মোটামুটি নর্মাল হিসাব নিকাশগুলো করতে সুবিধা হবে। চলো আমরা একটু এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এখন ধরো আমরা একটা প্রতীকের মাধ্যমে একটা জিনিস লিখবো। এটা হচ্ছে ধরো কোনো মৌলের প্রতীক। এখন মৌলটা কি যেগুলো লাগবে সেগুলো লিস্টে দিয়েন। আচ্ছা, ওই যে রেকর্ডটা দেখে নিলে তুমি লিস্টটা পেয়ে যাবা। এখান দিয়া ওর নাম ধরে ডাকবো আমরা, ওর নামটা এখানে লিখবো। ওকে, আর ভরটা এখানে লিখে দিব, ওর ভর হলো এখান দিয়া। সো নাম মানে কি, কার নামে ডাকা হয়? প্রোটনের সংখ্যা অনুযায়ী তাকে আমরা ডাকবো। তাইলে আমরা এই হইলো আমরা হাইড্রোজেনের, সবগুলো হাইড্রোজেনই পারমাণবিক সংখ্যা কিন্তু 1। প্রকৃতিতে আচ্ছা, এখানে একটা হাইড্রোজেনের ভর সংখ্যা লিখলাম 1, একজনের 2, একজনের ভর সংখ্যা লিখলাম আমি 3। তো যার পারমাণবিক সংখ্যা 1 মোল হয় তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী। ও একটু হচ্ছে যে তোমার ও নরমাল আছে, ও একটু মোটা, ও একটু বেশি মোটা। হ্যাঁ, ও ভর বেশি। মানে নাম কিন্তু হাইড্রোজেন, এর নামও হাইড্রোজেন, এর নামও হাইড্রোজেন, এর নামও কিন্তু হাইড্রোজেন। তিনটার নামে কিন্তু হাইড্রোজেন, কারণ এই এক ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু এক, পারমাণবিক সংখ্যা সবাই এক, সবাই হাইড্রোজেন। শরীর স্বাস্থ্যের একটু বেশি আর কি, একটু ভর একটু বেশি। এর ভর হলো 3, এর ভর 2, এর ভর হলো 1। তো এখানে প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে একটা। আর প্রোটন নিউট্রনের যোগফলও 1। তা নিউট্রন কয়টা প্রথমটার মধ্যে? নিউট্রন নাই, শূন্য, যোগফল 1। এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 1, প্রোটনের সংখ্যা 1। নিউট্রন কয়টা এখানে? কারণ প্রোটন নিউট্রনের যোগফল হচ্ছে 2। তাহলে নিউট্রন কয়টা এখানে? সবাই উত্তর দাও। নিউট্রন হচ্ছে একটা, যেহেতু যোগফল 2। এখানে প্রোটন একটাই, যেহেতু পারমাণবিক সংখ্যা 1। আর প্রোটন নিউট্রনের যোগফল হচ্ছে 3। নিউট্রন কয়টা এখানে? হচ্ছে 2টা। তাহলে এগুলোর মধ্যে সবগুলোর পারমাণবিক সংখ্যা সেম, মানে প্রোটন সংখ্যা সেম, কিন্তু নিউট্রন সংখ্যা ডিফারেন্ট হওয়ার কারণে ভর সংখ্যাটা ডিফারেন্ট। ইহাকে আইসোটোপ বলে, ইহাকে আইসোটোপ বলে। ওকে, সো তোমার আমাদের হাইড্রোজেনের যে হাইড্রোজেন 2 যেটা, তাকে বলা হয় ডিউটেরিয়াম, আর যেটা 3 যেটা তাকে বলা হয় টিট্রিয়াম। তো ভারী পানিতে ডিউটেরিয়াম থাকে। ভারী পানি বলতে মনে হয়, নামটা ভারী পানি কেন বাংলায় দিল আই ডোন্ট নো। হেভি ওয়াটার
এটার নাম কেন হেভি বলা হয়, এটা হচ্ছে যে এটা সবচেয়ে তোমার মানে এটা ভর সংখ্যা বেশি সেই জন্য আর কি, মানে এমন না যে এটার ওজন এটার 1 লিটার 1 কেজি, ওটার 1 লিটার 1.5 কেজি, এরকম না বিষয়টা, ভর বেশি সেই জন্য ভারী পানি। এটা মানে এই না যে এটার তোমার হচ্ছে যে বেশি হবে। আচ্ছা, এখন আসো আমরা আমাদের পরের এক্সাম্পলে যাই। তো এখানে পরীক্ষা আসবে যে ভারী পানি কি কাজে লাগে, এগুলো পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমাদের রূপপুরে ঈশ্বরদী আছে না কারো বাড়ি? ঈশ্বরদীতে কারো বাড়ি আছে? হুম? আপনার বাড়ি আছে কারো এখানে? কুষ্টি আছে মানে তোমার কাছাকাছি নাকি? বুঝতে পারছি। আমি সেই প্রজেক্টটা নিয়ে খুবই কনসার্ন। কেন বলি সেটা হচ্ছে আমাদের উম, তোমার বাংলাদেশে ইউজুয়ালি তোমার যেটাই হোক না কেন সেটাতেই প্রচন্ড পরিমাণ দুর্নীতি হয় এবং কনস্ট্রাকশন খুব খারাপ হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। মানে বাংলাদেশের যে কোনো স্থাপনের কনস্ট্রাকশন খুব খারাপ অবস্থা হয়। হুম, সরকারি বিল্ডিং তোমার করার মোটামুটি 2 বছরের মধ্যে ফাটল ধরে। হ্যাঁ, ব্রিজ কিছুদিনের মধ্যে ফাটল ধরে। হ্যাঁ, ফাটল দেখা যায় এরকম। এটা খুবই নিপাতনে সিদ্ধ। এখন পারমাণবিক একটা স্থাপনার মধ্যে যদি এই ধরনের দুর্নীতি যদি করা হয়, তাহলে তো বুঝে ভয়ঙ্কর একটা ব্যাপার। তা আশা করি হবে না, কারণ ওইটার বালিশ টালিশের অনেক দাম। একটা বালিশের দাম 28,000 টাকা মনে হয় করার প্রাইস রাখা হয়েছে। ওরা অনেক দামি জিনিস ইউজ করা হয় এখানের মধ্যে। আর রাশিয়ানরা করুক আর চায়না করুক আমেরিকানরা করুক, ওরা কি দুর্নীতি করে না? শোনো, আমাদের একটা ধারণা কি শুধু বাংলাদেশিরা দুর্নীতি করে আর চাইনিজরা রাশিয়ানরা ওরা দুর্নীতি করে না, মানে আমেরিকান দুর্নীতি করে না, এরকম নাকি বিষয়টা? আমি বাংলাদেশে এইসব ঘুষ সিস্টেম চালু করছে কারা জানো, জানো কিনা? এই যে আমাদের দেশে ঘুষ সিস্টেম চালু করছে কারা, জানো কেউ? কে চালু করছে ঘুষ সিস্টেম? পলাশী যুদ্ধে যুদ্ধ না করে খাড়ায় থাকার জন্য ঘুষ দিছে কে? ক্লাইভ ঘুষ দিছে, তাই না? ক্লাইভ মির্জাফরকে অনেক তোমার টাকা পয়সা দিচ্ছে, তাই না? এই যে এখানে আমাদের এই যে গুটিবাজি করা, এগুলো কিন্তু ব্রিটিশে শিখেছে। মানুষ কোন একত্র একটা ব্রিটিশ, মানে কিছু গুটিবাজি করা তো ব্রিটিশে শিখেছে এগুলো। বাঙালি ছিল ভাত খাই রেগুলার, ভাত খাওয়া লোকজন একটু বেকুব হয়, ভাত খাওয়া লোকের বুদ্ধি কম হয়। বাঙালি সবসময় ভাত টাত খায়, ভাত মাছ এগুলা খায়, বেকুব টেকুব টাইপের একটু। হ্যাঁ, তুমি যদি ইতিহাস যদি দেখো, তুমি সেই যদি ইতিহাস দেখো তুমি একদম প্রাচীন কাল থেকে দেখো, বাঙালি তেমন যুদ্ধ বাস টুদ্ধ বাস নাই, যুদ্ধ মুদ্ধ তো নাই, আমরা তো নিরীহ প্রাণী, ভাত টাত খাই আমরা। হ্যাঁ, যুদ্ধ মুদ্ধ এগুলো করি না, কিন্তু তুমি দেখো সব বহিরাগত লোকজন। তুমি যদি দেখো তোমার নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এতে তোমার 17 বার ভারতবর্ষ আক্রমণ করছে কেন? এতে এগুলো আক্রমণ করে করে সব ইয়া নিয়ে যায় তোমার, ওই সোনা দানা যা আছে সব পারস্যে ইরানে নিয়ে যেত। তুর্কিরা এখানে আসে অ্যাটাক দিত। হ্যাঁ, তুর্কিরা এখানে রাজত্ব করছে। মুঘলরা তো আসে সমরকন্দের দিক থেকে, মানে মধ্য এশিয়া থেকে আসছে মুঘলরা। আসলে মধ্য এশিয়ার লোকজন, তো মধ্য এশিয়ার লোকজন এসে এখানে প্রায় কত বছর, অলমোস্ট 300-400 বছর শাসন করছে এখানে। এরপর আসলো তোমার ব্রিটিশরা, ওরা তো অনেক দূর থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। তো এখানে এসে শাসন টাসন এরা করছে এখানে আইসা। তো এখন আমাদের লোকজন তো এসে যুদ্ধ মুদ্ধ আমরা নাই এগুলা, আমরা ভাত টাত খাই, আমরা একটু বেকুব। আমাদের এসে শাসন করছে বিভিন্ন দেশের লোকজন এসে আইসা। তো এখন আমরা হচ্ছে নিরীহ লোকজন। হ্যাঁ, এইসব আমরা মারামারিতে নাই, কখনোই ছিলাম না এগুলাতে। মানে আমাদের বাড়ির লোকজন সবসময় আমাদের মারতো। তো এখন এই বাঙালির এই চালাকি সব গুটিবাজি শিখেছে মূলত হচ্ছে ব্রিটিশরা। এগুলো এরা আরো দুর্নীতি করে। ঘটনা হচ্ছে তুমি করে ভাই, তাহলে ওদের এখানে দুর্নীতি হয় না কেন? ওদের এখানে আইন কানুন স্ট্রং, বুঝতে পারছো? সো ওদের তো লোডশেডিং হয় না। একদিন যদি ধরো 10 বছর একদিন যদি লোডশেডিং হয় 2 মিনিট, ওখানে মার্কেটের কিছু থাকে না, বুঝতে পারছো? মার্কেট সব ফাঁকা করে দিবে ধরো 2 মিনিট লোডশেডিং হলে। তো চোর বাটপার ওখানে আরো অনেক বেশি। কিন্তু ওদের হচ্ছে আইন স্ট্রং, মানে কেউ চুরি করে মানে বাঁচতে পারবে না, তাকে ধরে ফেলবে মানে প্রশাসন। এটা হচ্ছে ওদের সুবিধা। ওরা ওখানেও মানে চান্স পাইলে ওরা হচ্ছে ওরা হচ্ছে তোমার সুযোগের অভাবে সদ আর কি এরকম। ওরা চান্স পাইলে চান্স খুঁজে, চান্স নাই সে তো ওরা হচ্ছে এগুলো করে না। আর তোমার ওই আইন কানুন তো স্ট্রং, তার ফলে ওরা চিন্তা ভাবনা করে না তারা। আমাদের বাংলাদেশে যে কনস্ট্রাকশন যে ওয়ার্ক গুলি হয়, তোমার হচ্ছে যে বড় বড় প্রজেক্ট, চাইনিজরা রাশিয়ানরা গুলা, তোমাকে ধারণা ওরা এগুলা এগুলা টেন্ডার পাওয়ার জন্য ওরা এগুলো ঘুষ দেয় নাই? এগুলো বহুত ঝামেলা আছে, চাইনিজরা খুবই ঝামেলা, চাইনিজ খুব ঝামেলা চাইনিজ। রাশিয়ানরা আরো ঝামেলার। বিশ্বজুড়ে যত চুরিদারি করে বড় বড় হ্যাকিং ম্যাকিং, এগুলো সবগুলো রাশিয়ানরা করে। আচ্ছা চলো আমরা হচ্ছে যে চলে যাই আরেকটা জিনিসে যাই। ধরো কপার এবং হচ্ছে তোমার জিঙ্ক। এখন এটা জানি 29 নাম্বার মৌল, আমরা জানি এটা 30 নাম্বার মৌল। হুম।
এটার ভর সংখ্যা 64, এটার ভর সংখ্যা 64। সো আচ্ছা, কি আসছে ক্লাসে? সো কপারের একটা আইসোটোপের ভর হচ্ছে তোমার 64, জিঙ্কের একটা আইসোটোপের ভর হচ্ছে 64। তো এখন কপারের যে আইসোটোপের ভর 64, এখানে প্রোটন কয়টা? 29টা। সো নিউট্রন কয়টা এখানে? নিউট্রন কয়টা? জিঙ্কের একটা আইসোটোপ ভর আমরা 64 ওয়ালা ভরটা লিখছি। হ্যাঁ, 65 তো আছে ভর। একটা আইসোটোপ 64 ওয়ালা জিঙ্ক আছে না? 65 ওয়ালা জিঙ্ক আছে, 66 ওয়ালা জিঙ্ক আছে। 64 ওয়ালা জিঙ্কটা নিলাম আর কি। সো এখানে একটা প্রোটন যদি 29 হয়, আমরা এখানে একটা আইসোটোপ নিলাম আর কি। 65 ওয়ালা জিঙ্ক আছে। একটা প্রোটন 29 আর সরি 29টা প্রোটন আর নিউট্রন হচ্ছে গেল কয়টা? 35টা। ওকে। আর জিঙ্কের যে আইসোটোপটা আমরা নিলাম যার ভর সংখ্যা 64, সেখানে প্রোটন হচ্ছে 30টা, নিউট্রন হচ্ছে তোমার, আমি ভেঙে কেন লিখলাম সেটা একটু বলি। একটা প্রশ্ন আসছিল এমসিকিউতে যে আইসোটোপের বেলা কোনটা তোমার সত্য। আইসোটোপে নিউট্রন সংখ্যা সমান, এটা কি সত্য নাকি মিথ্যা? আইসোটোপে নিউট্রন সংখ্যা তোমার সমান, এটা তোমার ট্রু আর ফলস? এটা ফলস। নিউট্রন সংখ্যা অসমান, একটা এমসিকিউর মধ্যে ছিল, সেজন্য আমি একটু ব্যাখ্যা করে লিখতেছি সবার জন্য। সো নিউট্রন সংখ্যা অসমান। হ্যাঁ, কি সংখ্যা সমান? প্রোটন সংখ্যা সমান আইসোটোপে। সো এরকম খুঁটিনাটি জিনিসপত্র তুমি একটু বুঝে বুঝে পড়তে হবে, একটু বুঝে বুঝে পড়তে হবে। চলো তাহলে আমরা এখানে ভর সংখ্যাটা কিন্তু সমান, তার মানে প্রোটন নিউট্রনের যোগফলটা সমান, ভর সংখ্যা সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন। ইহাকে আইসো বার বলে, মনে রাখবা। বারে ভর সমান, বারে ভর সমান, ইহাকে আইসো বার বলে। হ্যাঁ, বারে ভর সমান মনে রাখবা। আর টোপে সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। এখন আমরা আইসো বারের মধ্যে প্রোটন সংখ্যা কি সমান? প্রোটন সংখ্যা সমান, ট্রু আর ফলস? প্রোটন সংখ্যা সমান, ট্রু আর ফলস? ফলস। নিউট্রন সংখ্যা সমান, ট্রু আর ফলস? নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, এটাও ফলস। এখানে বরং প্রোটন প্লাস নিউট্রনের যোগফল সমান, প্রোটন প্লাস নিউট্রনের যোগফল সমান, কিন্তু প্রোটনও অসমান, তোমার হচ্ছে যে নিউট্রনও অসমান, দুটো যোগ করলে আবার সমান। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় আইসো বার। তাহলে বারে ভর সমান, বারে ভর সমান, এটা মনে রাখতে হবে। টোপে পারমাণবিক সংখ্যা সমান, বারে ভর সমান। সিলিকনের একটা আইসোটোপ আমরা নিলাম, একটা আইসোটোপ হচ্ছে 30 ভর সংখ্যার আইসোটোপ। আর ফসফরাসের আমরা 31 ভর সংখ্যার একটা আইসোটোপ নিলাম। এখানে প্রোটন কয়টা? 14টা। নিউট্রন কয়টা? 16টা। এখানে প্রোটন কয়টা? 15টা। নিউট্রন কয়টা? 16টা। সো এইখানে পারমাণবিক সংখ্যা কিন্তু সমান না, মানে প্রোটন সংখ্যা কিন্তু সমান না, প্রোটন নিউট্রনের যোগফলও সমান না, কিন্তু নিউট্রনের সংখ্যা সমান, নিউট্রনের সংখ্যা সমান। এটাকে আইসোটোন বলে। তাহলে টোনের মধ্যে নিউট্রন, নিউট্রন মনে রাখবা। তাহলে নিউট্রন হলো সমান, টোনের লগে নিউট্রন মনে রাখলে হবে, টোন ট্রন। হ্যাঁ, নিউট্রন। আইসো বার ভর, আর টোপ প্রোটন, টোপ প্রোটন। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে আইসোটোপের মধ্যে এলো টোপ, টোপে হলো পথে প্রোটন সমান, আইসো বারে ভর সংখ্যা সমান, আর আইসোটোনে, আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান। তাহলে আশা করি এখন এই জিনিসটা মনে থাকবে। এখন চলো আমরা ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন সেলে তাদের যে ধারণ ক্ষমতা সেটা নিয়ে একটু কথা বলি। যে আমরা বলছিলাম 1 নাম্বার যে আমাদের বিভাগ, যেটা আমরা বলছিলাম কে এল এম এন, 1 নাম্বার যে কক্ষপথ, সেখানে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 2 × 1 স্কয়ার। 2 নম্বর কক্ষপথে থাকতে পারবে 2 × 2 স্কয়ার। 3 নম্বর কক্ষপথে থাকতে পারবে 2 × 3 স্কয়ার। সুতরাং হলো 2n স্কয়ার, তাই না? 1 নম্বর কক্ষপথে হচ্ছে আমাদের কয়টা থাকতে পারবে? 2টা। 2 নম্বর কক্ষপথে থাকতে পারবে 2 × 4 4 × 8, 3 তারিখে 9 9 × 18, থাকবে 18টা।
তো এখন তোমাদের আমি যেই বেসিকটা বললাম, এই বেসিক দিয়ে তোমরা সব কনফিডেন্সের বইটা কিনছো তাই না? তো পরমাণুর গঠন আর মৌলিক কণা, তো ওইখান থেকে তুমি তাইলে ওইটা একদম প্রথমে চ্যাপ্টারটা, মানে তুমি এখন মোটামুটি 1 নাম্বার মতো পাই গেছো, বিজ্ঞানে 1 নাম্বার পাই গেছো, ঠিক আছে? 1 নাম্বার বেসিক শেষ, 1 নাম্বার পাইছো এখন থেকে, হ্যাঁ? মোটামুটি 1 নাম্বার শেষ। এখন আসো আমি একটু পরিবেশ সারণী নিয়ে কথাবার্তা বলে ফেলছি। পরিবেশ সারণী তো তুমি 1 নাম্বার পাই গেছো, হ্যাঁ? তাহলে এখানে 1 নাম্বার যদি পাই গেছো, এখানের মধ্যে তুমি হচ্ছে যে, আচ্ছা এখানে একটা আলাদা করে বলি পরিবেশ সারণীর মধ্যে, তাহলে আরো 1 নাম্বার তোমার ব্যবস্থা আমি করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। চলো, আমাদের এদেরকে বলা হয় ক্ষার ধাতু, হ্যাঁ? এদের বলা হয় ক্ষার ধাতু। হাইড্রোজেন আবার ধাতু না, হাইড্রোজেন হলো গ্যাস, হ্যাঁ? তুমি ভাই তাহলে গ্যাস হলে এদের সাথে একসাথে রাখছে কি জন্য? খাসলো তো একই রকমের সেজন্য। আচ্ছা, এই লিথিয়াম এগুলো হলো ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, এগুলো ক্ষার ধাতু, হ্যাঁ? এগুলো বলে মৃৎ ক্ষার ধাতু। তবে পরীক্ষা আসলে নিচের কোনটি মৃৎ ক্ষার ধাতু? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা, এমসিকিউ পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখবা, তুমি যে কোশ্চেনটা পড়তেছো না, ওইটার ব্যাখ্যা সব শুদ্ধ পড়ে ফেলবা, বইয়ের মতো ওই জিনিসটা পড়ে ফেলবা। কেন? ধরো পরীক্ষা আসলো নিচের কোনটা মৃৎক্ষার ধাতু, একটা পরীক্ষা আসছে ধরো, তো এখানে অপশন হচ্ছে ধরো ম্যাগনেসিয়ামটা আছে, তো অন্য মৃৎক্ষার ধাতুগুলো নামও তুমি পড়ে ফেলবা, যে বাদলের মনের কল্পনায় শুধু ববিরা ধাতু, অন্য মৃৎক্ষার ধাতু আছে, রেডিয়াম আছে, তেজস্ক্রিয় ধাতু, সেটা আমরা বলবো পরে। সো যখন একটা পড়বো তখন সবগুলো পড়বে। ধর পরীক্ষা আসতে নিচের কোনটা হ্যালোজেন, তো অপশন ছিল ধরো ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন, তো আনসার হচ্ছে ক্লোরিন। তো অন্য হ্যালোজেন গুলো তুমি নাম মুখস্থ করে ফেলবা, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন, হ্যাঁ? সো এরকম তোমার ধরো তোমার পরীক্ষা আসছে যে তোমার নিচের কোনটি নিষ্ক্রিয় ধাতু, তাহলে তুমি হচ্ছে সরি নিষ্ক্রিয় গ্যাস, তো যখন একটা নিষ্ক্রিয় গ্যাস পড়লা বাকিগুলো পড়ে ফেলবা তুমি, যে তাহলে হিলিয়াম, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, হচ্ছে অর্গানন যেগুলো আছে সেগুলো সবগুলা একসাথে তুমি মুখস্থ করে ফেলবা। So, একসাথে যদি মুখস্থ করে ফেলো তাহলে তোমার প্যারালাল কোশ্চেন গুলো পারা হয়ে যাবে আর কি, ঠিক আছে? যে কথা বললে সেগুলো মুখস্থ না করলে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলো মুখস্থ। তুমি কি পুরো সবগুলো মুখস্থ করতে পারবে নাকি? সবগুলা মুখস্থ করা লাগবে না। আর তুমি হচ্ছে যে যেগুলো বলছি এগুলাই, এগুলা পড়লে তোমার হচ্ছে যে ওইরা তোমার হচ্ছে যে ওইগুলা পরে ভুল করতে পারবে না। আচ্ছা এখন আসো আমরা একটু তেজস্ক্রিয় ধাতু, কয়েকটা তেজস্ক্রিয় মানে হচ্ছে তুমি যেগুলো রেখে দিলে, যেগুলো অটোমেটিক রেডিয়েশন বাইরে হবে, রেডিয়েশন বাইরে বাইরে এগুলো অন্য ধাতুতে কনভার্ট হয়ে যেতে পারে, হ্যাঁ? সেরকম যেগুলা, মানে যেগুলা দিয়ে বোমাটা বানানো যায়, রেডিয়েশন বাইরে হয়, এরকম যেগুলো আছে ওগুলার তোমার হচ্ছে যে ওরকম কয়েকটা আছে তোমার, সেগুলো তার মধ্যে আমরা একটা নাম তো আমরা সবাই জানি, কোনটা? যুদ্ধ, যুদ্ধ লাগে কোন দেশে যদি থাকে সেটা, সেটা নিয়ে প্রচুর যুদ্ধ যুদ্ধ হয়ে যায়, সেটা কোনটা? আমাদের আমরা যদি তেজস্ক্রিয় গুলো যদি একটু বলি কথাবার্তা, ইউরেনিয়াম নিয়ে খুব ঝামেলা তাই না? তো সবচেয়ে ইউরেনিয়াম কোন দেশের মধ্যে ইউরেনিয়াম থাকলে তোমার হচ্ছে যে যুদ্ধ মধ্যে লাগে। বাংলাদেশে কোথায় ইউরেনিয়াম আছে বলতো? কোথায় আছে ইউরেনিয়াম? কোথায় আছে ইউরেনিয়াম বাংলাদেশের? কক্সবাজারের তেজস্ক্রিয় যে বালি আছে সেই তেজস্ক্রিয় বালিতে তোমার ইউরেনিয়াম আছে। আর কুলাউড়ার পাহাড়ে কি আছে? কুলাউড়ার পাহাড়ে কি আছে? সিলেটের লোকজন নাই? আচ্ছা বাংলাদেশ শিল্প বাণিজ্য পড়তে গেলে ওখানে আমরা পড়বো কুলাউড়ার পাহাড়ে কি আছে, একটা জিনিস আছে কুলাউড়ার পাহাড়ে, আমরা দেখবো কি আছে, পরে আমরা খুঁজে বার করবো। সো ইউরেনিয়াম, তারপরে তোমার হচ্ছে যে পোলোনিয়াম, ফ্রান্সিয়াম, রেডিয়াম, হ্যাঁ আকরিক তো আছে, কিসের আকরিক আছে? তারপর থোরিয়াম, হ্যাঁ, প্লুটোনিয়াম, এটা মারাত্মক প্লুটোনিয়াম। তো এগুলো সবগুলো হচ্ছে তেজস্ক্রিয় ধাতু, এগুলো দিয়ে বোমা বানানো যায়, ভালো কাজও লাগানো যায়, শুধু বোমারটা বলে তো লাভ নাই। আমরা হচ্ছে এগুলা দিয়ে বিদ্যুৎ বানাতে পারি, অনেক বানাতে পারি, তবে এগুলা দিয়ে এইসব প্রজেক্টে দুর্নীতি করলে কিন্তু তোমরা যারা কুষ্টিয়া পাবনা আছো অবস্থা খারাপ হয়ে যাবে। কুষ্টিয়া পাবনা না, অবশ্য পুরো বাংলাদেশ তো ছোট একটা দেশ, ওখানে আল্লাহ না করে কিছু হইলে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে যেই প্রেক্ষাপট থেকে মূলত পারমাণবিক স্থাপনা বিরোধিতা করছে তোমার সচেতন মহল, এটা ছিল একটা পয়েন্ট। প্লাটিনাম না, প্লাটিনাম না, প্লুটোনিয়াম, প্লুটো,
প্লাটিনাম তো আরেক জিনিস, প্লাটিনাম তো তেজস্ক্রিয় না। প্লাটিনাম তো হচ্ছে তোমার অলংকার। এখন তো সবাই তোমার অনেকে এই মেয়েরা ছেলেদেরকে প্লাটিনাম গিফট করে, এখন প্লাটিনামে আংটি গিফট করে। তোমার কি করছে নি কেউ দিনেশ? তোমরা গিফট করো না প্লাটিনামের আংটি? তো এর মাধ্যমে আমরা মূলত তোমার থার্ড চ্যাপ্টারও করে ফেললাম। আচ্ছা, এখানে তোমরা যারা সায়েন্সের আছো তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিসিএস এ তোমার ইয়ে আছে প্রচুর পরিমাণে মুখস্থ বিদ্যা টাইপের পড়াশোনা আছে। হ্যাঁ, তো মুখস্থ বিদ্যাটা পড়াশোনা তো তোমার বেসিক দিয়ে কাজ হবে না। তো মুখস্থ বিদ্যাগুলো মুখস্থ করতে হবে, সেগুলো আর্টস কমার্স সায়েন্স বলে ওগুলো মানবে না, এগুলো দুনিয়া, এগুলো সবারই মুখস্থ করতে হবে। এখন ধরো তোমার এই যে হিলিয়ামের ব্যবহার, হ্যাঁ এটা মুখস্থ করতে হবে তোমার। তারপর নিয়নের ব্যবহার, এই যে বিদ্যুৎ বাল্বের মধ্যে যে তোমার নিয়ন থাকে, হ্যাঁ। তারপর তোমার হচ্ছে যে এই যে আর্গন কৃষি যে ব্যবহার করা হয় তোমার, তারপর কিপ্রঞ্জন কিসে ব্যবহার করে, র্যাডন কিসে ব্যবহার করে, এগুলো তো মুখস্থ, এগুলো তো বেসিকের কিছু নাই, ওটা তোমাকে মুখস্থ করতে হবে। তো যারা তোমরা সায়েন্সের আছে তোমাদেরকেও প্রচুর মুখস্থ করতে হবে এখানের মধ্যে। তারপরে এখানে প্রচুর আগামী জিনিস আসছে, ওই গ্যাস কত সালে আবিষ্কার হয়েছে, ওইটা কি আবিষ্কার করছে, এই যে মাকি মাকি জিনিসপত্র আসে, তো ওগুলো বোঝার কিছু না, তো মুখস্থ করতে হবে, ঠিক আছে। ব্যবহার ওগুলো তোমাদের রেকর্ডের মধ্যে আছে, সেগুলো আমি আর পড়াচ্ছি না। আচ্ছা, আমি এখন মহাগুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, চলো। খুব খেয়াল করে কিন্তু সবাই গভীর মনোযোগে, যারা ঘুমাইতেছো কারা কারা, হাই তুলতেছে কয়েকজন দেখি। হাই তুলিও না, হাই তুলিও না, চা খাও, হাঁটাহাঁটি করো। যাই হাই তুলতেছো, হাঁটো হাঁটো। হেডফোন নাই তোমার? হেডফোন লাগায় ক্লাস করো তোমরা সবাই, হেডফোন লাগায় ক্লাস করবো, হাঁটাহাঁটি করো। সো সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি 23, আর সংখ্যা জানি কত, পরমাণু সংখ্যা হচ্ছে 11। সো আমরা চলো যে আমরা সোডিয়ামের যে হুম, হ্যাঁ হ্যাঁ, প্যাটের ভিতরে সব দেখা যায়, এক্স্যাক্টলি প্যাটের ভিতরে সব দেখা যায় ওটা। সো এখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, চলো। আমি তোমাদের বলছিলাম ইলেকট্রন বিন্যাস তুমি যা বলছি গত ক্লাসে সব ভুলে যাও, একদম সব তুমি ডিলিট করে দাও, ডিলিট তুমি ফ্লাশ করে দাও। শুধু একটা জিনিস মনে রাখবা, 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে কি 3d নাকি 4s? 4s তারপরে 3d, এটা মনে রাখো, শুধু এই পর্যন্ত মনে রাখো, হ্যাঁ। 1s 2s, 1s 2s 2p, 3s 3p, 4s 3d, হ্যাঁ। এতটুকু মনে রাখো। এস এ কয়টা থাকতে পারবে ইলেকট্রন? এস এ থাকতে পারে 2টা, পিতে কয়টা ম্যাক্সিমাম? 6টা, ডিতে 10টা, আর এফ এ 14টা। শুধু এই দুটো জিনিস মনে রাখো, আর বাকি সব ভুলে যাও, হ্যাঁ। আর তোমার ছোট ভাই বোন সায়েন্সে বললো এই বেড়ে তাই তোরা, আমি কেমিস্ট্রি বুঝাই দিই, তুই তো এগুলো পারস না। ও যদি তুমি তো আর্টসে পড়ছো, তুমি কই আর আর্টসে বললে কি আমি এখন বিজ্ঞানী হয়ে গেছি, বিসিএস পড়তে চাই তুমি, আমি এখন অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছি, দেখ কেমন বুঝাই তোরে। তুমি তো আমার কইবা যে দেখেন আমার আপনি সায়েন্স পড়তে দেন না, এখন দেখছেন আমি হচ্ছে যে বিজ্ঞানী হয়ে গেছি এখন। তুমি নিজের বিজ্ঞানে দাবি করতে পারো যদি তুমি এগুলো বুঝো। আচ্ছা চলো, এই এতটুকু মনে রাখো, তুমি বাকি সব ভুলে যাও, সব ডিলিট করে দাও মাথা থেকে। অনেক কঠিন কঠিন কথা বলছে কত ক্লাসে, সব বাদ, শুধু এই দুটো জিনিস মনে রাখো। চলো, সোডিয়াম, তুমি যা আছে সবগুলো একই জিনিস ফলো করবো, কারণ তোমার পরীক্ষা তোমার এর চেয়ে বেশি বড় লম্বা মত তোমার নাই। তাহলে সোডিয়ামের জন্য 11টা ইলেকট্রন আছে, এগুলো বিলি করবো আমরা। তো মনে আছে কয়টা দিতে চাও? 2টা দিতে চাই। 2s এ 2টা দিয়ে দিলাম, 2p তে 6টা দিয়ে দিলাম, আছে তো দিতে অসুবিধা কি? তো 10টা দিয়ে দিলাম। এখন 3s এ আর কয়টা দিতে পারবো? একটা দিতে পারবো, ওকে, আর একটা আছে, এটা দিতে পারবো। ক্লোরিন, সো ক্লোরিন একটা মৌল, এটা পারমাণবিক সংখ্যা হলো 17। সো ক্লোরিনে 1s এ 2টা দিয়ে দিলাম, আছে 2s এ 2টা দিয়ে দিলাম, থাকলে ম্যাক্সিমাম দিয়ে দিবা, থাকলে ম্যাক্সিমাম দিতে হবে তোমার, অল্প দিলে হবে না। 2p6 দিয়ে দিলা, 3s এ 2টা দিয়ে দিলা, 3p, এখন আসছে 3p, হ্যাঁ 3p, 3p তে কয়টা দিবে এখন? 3p তে কয়টা দিবা? তাহলে তুমি 4 10 12টা দিছো, এখানে আর 5টা দিবা, আর 5টা আছে। মিতালি এগুলো মিতালি তুমি প্রথম ক্লাসে দেখছো? প্রথম ক্লাসে দেখছো কিনা মিতালি? প্রথম ক্লাসটা আগে দেখতে হবে, তারপরে এগুলো বুঝবা। প্রথম ক্লাসটা দেখে ফেলবা, তারপরে বুঝে যাবা। প্রথম ক্লাস দেখছো মিতালি? এই জন্য তুমি বুঝতেছো না, প্রথম ক্লাসে দেখে ফেলতে হবে, প্রথমে দেখে ফেললেই দেখবা যে এটা একদম পানির মতো স্বচ্ছ, বুঝে যাবে তুমি একদম। ওকে, তাহলে ওই যে দেখো ওরা সব বুঝতেছে। তাহলে সোডিয়াম আর ক্লোরিন আমরা হচ্ছে যে দেখলাম। আচ্ছা, তাহলে সোডিয়ামের একদম
সর্বশেষ যে কক্ষপথ 3 নম্বর যে কক্ষপথ 3 নম্বরে কয়টা ইলেকট্রন আছে সোডিয়ামের? 3 নম্বরে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন আছে, তাই না? ওকে। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? তো 3s আর 3p, তাই না? 7টা, তাই না? 7টা সর্বশেষ আছে, 7টা। 3 নম্বর কক্ষপথ হলো সর্বশেষ, 3 নম্বর বিভাগ। জেলা আছে 2টা, এস আর পি, 2টা জেলা আছে তার। বিভাগ হচ্ছে 3 আর জেলা হচ্ছে তোমার এস আর পি। 2টা জেলার মধ্যে টোটাল আছে তোমার 7টা ইলেকট্রন। রেকর্ডিং এ হচ্ছে যে 4টা। ওই লাইভ রেকর্ড একটা আছে, দেখো লাইভ রেকর্ড। হুম, মরিয়ম লাইভ রেকর্ড যেটা আছে, যেটা আছে ওইটা প্রথম ক্লাসটা যেটা, ঠিক আছে? রেকর্ডিং এ ভাইয়া 4টা তলা ঘর করে বুঝে দিচ্ছে, বুঝলে হবে? হ্যাঁ, ওই বুঝলে হবে। 4টা ঘর তো নাই, আমি এস এর মধ্যে হলে একটা ঘর, এস এর মধ্যে ঘর হলে একটা, পিতে ঘর হচ্ছে 3টা, ডিতে ঘর হচ্ছে 5টা। 4টা ঘর তো কোথাও নাই। 1 2 3, ও হ্যাঁ 4 তলা ঘর, হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা হবে, রাইট, হ্যাঁ ওইটা হবে, ওইটা হবে। ডিতে ঘর হইলো তোমার 4টা আর এফ হইলো ঘর হলো 7টা। ওকে, হ্যাঁ 4 তলা ঘরে, হ্যাঁ শোভন যেটা বোঝা দিচ্ছে ওরকমই। সো সোডিয়ামের লাস্ট হয়েছে একটা, ক্লোরিনের লাস্ট হলো 7টা। তো এখন আসো তোমার সোডিয়াম যদি মনে করে, আচ্ছা এখন সোডিয়ামের আরেকটা জিনিস আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে কি? প্রোটন কয়টা আছে? প্রোটন, প্রোটন কয়টা? 11টা। তো প্রোটন যদি 11টা থাকে, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন থাকে বাইরে, তাই না? ইলেকট্রন কয়টা? তাও 11টা। 11টা ইলেকট্রন হচ্ছে -11, আর 11টা প্রোটন হচ্ছে +11, তাহলে যোগ করলে কত? 0, রাইট? এখন তোমার হচ্ছে যে সো এটা হচ্ছে তোমার সোডিয়াম, আর এটা হচ্ছে ক্লোরিন। এ হচ্ছে ক্লোরিন, হচ্ছে মেয়ে, ওর বড় বড় চুল আছে। এখন সোডিয়াম আমরা দেখছি ও লাস্টে হচ্ছে একটা ইলেকট্রন, লাস্ট শেলে একটা ইলেকট্রন। আর ক্লোরিনের লাস্ট শেল হচ্ছে তোমার 7টা ইলেকট্রন। এখন প্রকৃতিতে সবাই চায় একটু কি হইতে, তোমার স্থির হইতে চায়, তাই না? সবাই চায় একটু স্থির, শান্ত, হ্যাঁ এরকম হইতে চায়। আমরা সবাই খুব অস্থির, সবসময় খুব অস্থির আমরা। কই আল্লাহ আমাকে ধৈর্য দেন, এখনই দেন, এখনই দেন ধৈর্য, দিতে হবে, তাড়াতাড়ি দেন, ও দিচ্ছেন না কেন ধৈর্যটা, এখনই দিয়ে দেন ধৈর্য। আমরা এইভাবে আল্লাহ পাকের কাছে ধৈর্যের জন্য আমরা দোয়া করতে থাকি, তাড়াতাড়ি ধৈর্যটা দিয়ে দেন, এখন ধৈর্যটা আমাকে দেন। এইভাবে অস্থির সবাই, সবাই চাই স্থির হইতে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরিনের বললো এখন চলো আমরা দুজন অস্থির অবস্থা আছি, আমি দিব কিছু, তুমি দিবে কিছু, চলো ওদের দুজনের বিয়েতে জন্ম নেবে কি ছোট্ট একটি শিশু। এখন ওরা কিছু দিল সোডিয়ামকে, আমি দিলাম কিছু। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ওকে দিয়ে দেয়, যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় সোডিয়াম, তাহলে দেখো তো সোডিয়াম প্রোটন কিন্তু কি, প্রোটন কি দেওয়া যায়? প্রোটন কেন্দ্রে থাকে, প্রোটন কি দেওয়া যায় কিনা? প্রোটন দেওয়া যায়? প্রোটন দেওয়া যায় না, তাই না? কেন্দ্রে থাকে, এটা দিবে কোত্থেকে? প্রোটন 11টা। তাহলে একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে ওর ইলেকট্রন কয়টা থাকে? আর সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় ওর কয়টা থাকে ইলেকট্রন? কয়টা থাকে? 10টা থাকে, তাই না? তো 10টা হলো 10 মাইনাস, আর প্রোটন হলো 11টা, 11টা প্লাস। তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিলে চার্জ কত হয় বলো তো? চার্জ কত? আলটিমেটলি চার্জ কত হইলো? +1 হলো, তাই না? +1 হইলো। তার মানে একটা প্রোটন দিলে, সরি একটা ইলেকট্রন দিলে একটা প্লাস চার্জ, দুটি ইলেকট্রন দিলে দুটা প্লাস চার্জ, তিনটি ইলেকট্রন দিলে তিনটা প্লাস চার্জ। তাহলে আমরা বুঝতে পারছি ইলেকট্রন দিয়ে দিলে কেন প্লাস চার্জ হয়ে যায়। কারণ পরমাণুর মধ্যে তো দুটো ইকুয়াল থাকে। তো একটা ইলেকট্রন যদি চলে যায় তার মানে মাইনাস একটা কমে গেছে, সে একটা প্লাস হয়ে গেছে। তাহলে যদি এরকম হইতো যে তোমার হচ্ছে যে প্রোটন হচ্ছে 20টা, ইলেকট্রনও 20টা, দুটি ইলেকট্রন যদি হচ্ছে যে, তার একটা বুঝাতাম ওকে, সোডিয়ামে তো প্রোটন 11টা, ইলেকট্রন 11টা, যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় সে, ইলেকট্রন 10টা আছে, 10টা চার্জ -10, প্রোটন তো ঠিক আছে, প্রোটন তো দেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে চার্জ কত থাকে? আর +1 থাকে, +1 হয়ে যায় চার্জ, তাই না? প্রথম চার্জ ছিল 0, একটা ইলেকট্রন দিয়ে দিলে +1 হয়ে যায়। ওকে,
আবার ধরো একজনের প্রোটন হচ্ছে 20টা, ইলেকট্রনও হচ্ছে 20টা। তো 20টা ইলেকট্রনের চার্জ হলো -20, 20টা প্রোটন +20, তাহলে পরমাণু চার্জ কত? 0। সে যদি দুটি ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, ইলেকট্রন থাকার কয়টা? 18টা, তাই না? তাহলে 18টা ইলেকট্রন চার্জ -18, প্রোটন তো দেওয়া যায় না, প্রোটন +20 রয়ে গেছে। তাহলে দুটি ইলেকট্রন দেওয়ার পরে চার্জ কত হয়েছে? তার চার্জ কত হয়েছে? +2 হয়ে গেছে, রাইট। তার মানে ইলেকট্রন যদি কাউরে দেয় তাহলে সে কি হয়ে গেল? সে প্লাস হয়ে যায়। হ্যাঁ, সে খুবই এখন প্লাস। আমি দিচ্ছি, দেখো আমি দিচ্ছি, দাতা হয়েছে, আমি প্লাস। তাহলে যদি নেয়, তাহলে ধরো আমরা যে এই যে ক্লোরিন নিয়ে কথা বলতেছি, ক্লোরিনের 17টা ইলেকট্রন ছিল টোটাল, তাই না? প্রোটন হচ্ছে 17টা, ইলেকট্রন হচ্ছে যে 17টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রনটা যদি সে নেয়, তাহলে ওর ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 18টা হয়ে যাবে, তাই না? একটা ইলেকট্রন যদি নেয়, প্রোটন তো আর নেওয়া যায় না, দেওয়া যায় না, এটা তো যা আছে তাই থাকবে। 17টা প্রোটন +17 আর 18টা ইলেকট্রন -18, তাহলে কত হয়ে যাবে? আলটিমেটলি -1 হয়ে যাবে। মানে একটা ইলেকট্রন যদি নেয় কেউ, ইলেকট্রন যদি নেগেটিভ জিনিস, তাহলে নিলে সে মাইনাস হয়ে যাবে। একটা ইলেকট্রন নিলে একটা মাইনাস, দুটা ইলেকট্রন নিলে দুটা মাইনাস, তিনটা ইলেকট্রন নিলে তিনটা মাইনাস, আর দিলে প্লাস, নিলে মাইনাস। এটা বোঝা গেছে? ওকে, এটা বুঝতে পারছি আমরা, তাই না? ওকে, সো তাহলে কি হইলো? সোডিয়াম কি হইলো? একটা ইলেকট্রন দিল। তাহলে আমরা আর নিচে থাকলো, নিচে পরিণত হলো কিসে? সোডিয়াম প্লাসে, প্লাস একটা ইলেকট্রন। ওকে, আর ক্লোরিন সে কি হইলো? সে একটা ইলেকট্রন নিজের মধ্যে প্লাস হয়ে সে হয়ে গেল ক্লোরিন মাইনাস হয়ে গেল, তাই না? এই দুজনে চার শূন্য, এটা চার ছিল শূন্য, শূন্য ছিল, তাই না? এখন হয়ে গেল কি? প্লাস। এও চার্জ ছিল কি? শূন্য, এখন হয়ে গেল চার্জটা হয়ে গেল কি? মাইনাস। তার মানে এখন সোডিয়াম একটা ইলেকট্রন দিল, ক্লোরিন একটা ইলেকট্রন নিল। এখন দেয়া নেওয়ার মাধ্যমে ওরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তাই না? এখন আমরা যদি দেখি, তাহলে আমরা কি হইলো? তাহলে কি বিক্রি হইলো? আমরা দুই পক্ষ যদি কাটাকাটি করে দিই, সমীকরণ মিলে দিয়েছে আর কি। তাহলে সোডিয়াম যোগ ক্লোরিন ইকুয়াল টু কি হইলো? আলটিমেটলি আমাদের সোডিয়াম আর এটা এরকম জিনিসটা আমরা একসাথে NaCl এভাবে লিখি। কি উৎপন্ন হলো? তাহলে সোডিয়াম, এটা আমি সমতা করে নিই, সমান করে নিই আর কি। এখানে ক্লোরিন দুইটা হবে, ওইটা লিখি না, সেটা আবার পরে লিখতেছে। উৎপন্ন হলে এদের দুজনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, এটা বলা হয় লবণ, এটাকে বলা হয় খাবার লবণ। খাবার লবণ আমার সব লবণই হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। এখন আসে এই ইলেকট্রন দেয়া নেয়ার যে ব্যাপার স্যাপার গুলো, এটা আমরা একটু তোমার একটু গভীর মনোযোগ দিই আমরা, হ্যাঁ, গভীর মনোযোগ দেই। চলো, তোমার এই যে সোডিয়াম, আচ্ছা, এটা কিন্তু তোমার বোঝার সুবিধার্থে ছোট ক্লাসের বইয়ের মধ্যে এরকম লেখা, সোডিয়াম মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু Na+। এটা কিন্তু লেখাটা ভুল। কেন লেখাটা ভুল? কারণ ও তো এরকম মাইনাস তো হচ্ছে না, ওর মধ্যে মাইনাস হচ্ছে না। বিষয়টা হচ্ছে ও ছিল শুধু সোডিয়াম, তারপরে সে Na+, আর একটা ইলেকট্রন আলাদা হয়ে যায় তার থেকে, এরকম। তো এটা লেখা অধিকতর শুদ্ধ। আচ্ছা, তো এই ডান পাশে লেখা মানে এরকম প্লাস দিয়ে লিখতেছি, মানে ও একটা ইলেকট্রন ছেড়ে দিছে, দান করছে এটাকে। এই যে ইলেকট্রন দান করছে, ইলেকট্রন দান করছে, ইলেকট্রন ছেড়ে দিছে, হ্যাঁ, ইলেকট্রন কি দিচ্ছে? ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো এটা হলো ইলেকট্রনকে ছাড়ন, তাই না? সো এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ছাড়নটা হলো, ইহাকে বলা হয় জারণ, একে বলা হয় জারণ। ইলেকট্রন দান বা ছাড়ন, ইহাকে বলা হয় জারণ। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন দান করা হয় তাহাকে বলা হয় জারণ। আচ্ছা, জারণ বিক্রিয়ার ফলে এখানে চার্জ ছিল শূন্য, এখানে হচ্ছে +1, তাহলে চার্জ কি বাড়ছে না কমছে? চার্জ বাড়ছে না কমছে? চার্জ বাড়ছে না কমছে? শূন্য থেকে প্লাস হয়েছে, তাহলে বাড়ছে। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন দান বা তোমার হচ্ছে যে চার্জ বাড়ে, তাকে বলা হয় জারণ। বুঝা গেছে? তাকে বলা হয় জারণ, ধনাত্মক চার্জ বেড়ে গেছে। ওকে, একে বলা হয় জারণ। এখন আসো তোমার ক্লোরিন।
তো ক্লোরিনের একটা এই হ্যালোজেন গুলোর খাসলত হচ্ছে ওরা খুব একটু ভীতু টাইপের আর কি। ভালো না? 0 থেকে +1, 0 থেকে +1 হয়েছে, তাহলে কি ভালো না চার্জ? ধনাত্মক চার্জটা বাড়ছে না? 0 থেকে +1 হয়েছে, চার্জ ভালো না? নিহাল, আগে ছিল কিছুই ছিল না, এখন +1 আছে ওর কাছে একটা। বাড়ছে, রাইট। সো ক্লোরিন, সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর ওরা একটু ভীতু টাইপের। ওরা দুজন হাতে, ওরা সবসময় ওরা দুজন হাতে ধরে 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 থাকে এরকম। সো ক্লোরিন, সো ফ্লোরিন, ক্লোরিন এরা সবাই প্রকৃতিতে দুইটা পরমাণু একসাথে একটা অণু গঠন করে। সেরকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ওরা দুজন 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 এভাবে থাকে একসাথে। ওরা শুধু একটা ফ্লোরিন এমন থাকে না। ফ্লোরিনের দুটো পরমাণু একসাথে একটা অণু গঠন করে তার থাকে। ক্লোরিনের দুইটা পরমাণু একটা অণু গঠন করে থাকে। এটা এভাবে থাকে। সো এখন এই ক্লোরিন তো একসাথে আছে এরকম। হ্যাঁ, তাইলে এরকম এই যে ক্লোরিন ক্লোরিন এরকম থাকে। ইলেকট্রন নেয়ার জন্য বা বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য এইটাকে এই ক্লোরিন অণুটাকে ভাঙিয়ে আর আলাদা করে দিতে হবে। সো দুটা পরমাণু হয়ে গেছে, এখন দুটা ক্লোরিন পরমাণু হয়ে যাবে। তাহলে আমরা বলছিলাম একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে একটা ক্লোরাইড আয়ন হয়েছে। সো দুইটা গুণ করে দুইটা ক্লোরাইড, দুইটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন নিয়ে দুইটা ক্লোরাইড হয়েছে। ওকে, আচ্ছা। সো এটা বোঝা গেছে তো না? নাকি দুই দুই লিখলে একটু মানে অঙ্ক আনলে কমপ্লেক্স কমপ্লেক্স আনলে বাদ দাও, দুই বোঝা লাগবে না, সমতা করা লাগবে না। সো কমপ্লেক্স আনলে বাদ দাও, শুধু এমনি লিখি আমরা। হ্যাঁ, ওকে ওকে, এমনি লিখি শুধু, কারণ পরীক্ষায় তোমার সমতা তো করা লাগতেছে না, এমনি লিখি। ওকে, এটা বোঝা গেছে তো, তাই তো? ওকে, সো এখানের মধ্যে কি হয়েছে? ইলেকট্রন কি হয়ে গেল? গ্রহণ, তাই না? তাইলে ইলেকট্রন হচ্ছে গ্রহণ, এবং গ্রহণ হয়েছে এখানের মধ্যে। একে বলা হয় বিজারণ, একে বলা হয় বিজারণ বিক্রিয়া, একে বলা হয় বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ইলেকট্রন ছেড়ে দেয়া, আর বিজারণ মানে তারা গ্রহণ। তাহলে যেটা গ্রহণ করে সেটা বিজারণ, আর যে ছেড়ে দেয় সে হচ্ছে যে জারণ বিক্রিয়া। এখন আসো, তো এখন নেয়ার মতো যদি কেউ না থাকে, নেয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে কি কেউ দিতে পারবে? নিহাল পুষ্প নিয়ে দাঁড়ায় আছে, এখন গ্রহণ করার জন্য কোনো মেয়ে নাই, তাহলে ও পুষ্প নিয়ে দাঁড়ায় থাকবে, পুষ্প কিন্তু শুকায় যাবে, পুষ্প দেওয়ার মতো কেউ নাই। তাহলে নেয়ার মতো কিছু থাকতে হবে। তার মানে যদি বিজারণ জারণ সবসময় একসাথে ঘটবে, তাই না? জারণ বিজারণ অলওয়েজ একসাথে ঘটবে, কারণ একজন ইলেকট্রন দিল, ওই দিতে গিয়ে যে প্রক্রিয়া হয়েছে একজন তো নিতে হবে, নিতে যায় বিজারণ হয়েছে, তাই না? তো তাহলে একসাথে করতে হবে, কারণ ও একজন দিলে তো নিতে হবে, নাহলে দিবে কিভাবে? আমরা জিনিসটা একসাথে লিখি। তার মানে সোডিয়াম ইলেকট্রন এবং ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়ন হলো। তো আমরা এখানের মধ্যে এটাকে বললাম জারণ বিক্রিয়া। এটা হলো প্রসেস, প্রক্রিয়াটা জারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, আমরা লিখলাম শিক্ষক মানে হচ্ছে মানুষ প্লাস শিক্ষা, মানে সে শিক্ষাকে দান করে। আর যে ছাত্র সে হচ্ছে যে তোমার সে হচ্ছে যে, আমরা যদি বলি সো এ হচ্ছে তোমার একজন ছাত্র, সে কি করতেছে? এই শিক্ষাটা কি করতেছে? সে হচ্ছে যে গ্রহণ করতেছে, রাইট? আচ্ছা, এখন সে শিক্ষক কেন? সে শিক্ষা দিতে পারতেছে, তাই না? শিক্ষা দিতেছে। আর ছাত্র কেন? সে শিক্ষা গ্রহণ করতেছে, রাইট? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই সোডিয়ামটা একটা ইলেকট্রন দিচ্ছে, তাই না? এটা বললাম আমরা জারণ বিক্রিয়া। এটা হচ্ছে যে জারণ বিক্রিয়া। এখানে সোডিয়াম ইলেকট্রন যে দিতে পারতেছে, জারণ বিক্রিয়া হইতে পারতেছে, কে থাকার জন্য হইতে পারতেছে? ধরো এতে নিহাল, এতে ধরো নিহাল, এখন নিহাল হচ্ছে এখানে ইলেকট্রন দিতে পারতেছে। এখন
সিতে ধরো হচ্ছে যে সিতে কি, সিতে কোনো মেয়ের নাম তো নাই। আচ্ছা সিতে হচ্ছে তোমার ধরো চুমকি, হ্যাঁ সিতে ধরো চুমকি। ওকে, এখন বুঝতে পারবা। এখন নিহাল যে ইলেকট্রনটা দিল, জারণ বিক্রিয়া যে হইছে, চুমকি না থাকলে কি হইতো? এটা হইতো কি না? চুমকি না যদি না নিত ইলেকট্রন নিতে হইতো, হইতো না। তা চুমকি থাকার কারণে জারণটা কি হইছে? চুমকি থাকার কারণে কি জারণটা হইছে। চুমকিকে কি বলা যায়? চুমকির কারণে জারণ হইছে, এই বিচারক না। চুমকির কারণে জারণটা হইছে, চুমকির কারণে জারণটা হইছে। তাহলে চুমকি কে? জারক। চুমকি হচ্ছে জারক। খুব খেয়াল করে, কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন আমি করব। এখন আসো, চুমকি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে বিজারণ বিক্রিয়া হইছে। এখন ওই ইলেকট্রন ওটা দিছে কে? নিহাল দিছে। তাহলে বিজারণ যে বিক্রিয়াটা কার কারণে হইছে? নিহালের কারণে হইছে, তাই না? নিহাল না থাকলে বিজারণটা হইতো? হইতো না। তা নিহাল হচ্ছে কি? হচ্ছে বিজারক। বিজারক। ওকে, এবার আমাকে বলো, বিজারক ইলেকট্রন দেয় নাকি নেয়? সবাই কমেন্টে লেখো, সবাই কমেন্টে লেখো। বিজারক ইলেকট্রন দেয় নাকি নেয়? বিজারক ইলেকট্রন দেয় নাকি নেয়? দেয়। তো নিহাল হচ্ছে বিজারক, এটা মনে রাখবা। হ্যাঁ, নিহাল বিজারক, নিহাল হচ্ছে ইলেকট্রন দেয়। হ্যাঁ, নিহাল বিজারক মনে রাখতে হবে। সো নিহাল ভাই, নিহাল ভাই। সো নিহালে সোডিয়াম, ভাইতে বিজারক, নিহাল ভাই বিজারক মনে রাখবা। হ্যাঁ, তাহলে আর ইয়ে হবে না, বলবা না কখনো। নিহাল বিজারক, নিহাল ভাই ইলেকট্রন দেয়, ও তো দিবে, ও নিতে হবে নাকি? তাহলে বিজারক ইলেকট্রন দেয়, তার মানে যে ইলেকট্রন দেয় বা ত্যাগ করে সে হচ্ছে বিজারক। এবার বলো, জারক কি গ্রহণ করে নাকি দেয়? জারক কি গ্রহণ করে নাকি দেয়? জারক গ্রহণ করে নাকি দেয়? জারক নেয়, হ্যাঁ গ্রহণ করে। সো যেরকম গ্রহণ করে তাকে জারক বলে, যেরকম গ্রহণ করে তাকে জারক বলে। আচ্ছা, বিজারকের চার্জ কি বাড়ে নাকি কমে? বিজারকের ধনাত্মক চার্জ বাড়ে নাকি কমে? ধনাত্মক চার্জ বাড়ে। ঋণাত্মক আর জারকের ঋণাত্মক চার্জ বাড়ে, তাই না? তাহলে বিজারকের ধনাত্মক চার্জটা বাড়ে, আর জারকের ঋণাত্মক চার্জটা বাড়ে, তাই না? ঋণাত্মক চার্জটা বাড়ে। হ্যাঁ, ধনাত্মক চার্জ কমে, ঋণাত্মক চার্জ বাড়ে। হ্যাঁ, জারকের। আচ্ছা, আর এবার একটা জিনিস আসো, এই যে উপরে যে +1 লিখছি, এখানের মধ্যে একটা ইলেকট্রন দেওয়ার পরে এটাকে বলে জারণ সংখ্যা। এই যে +1 একটা ইলেকট্রন দেওয়ার পরে জারণ সংখ্যা হলো +1, এটা এটা আরেকটা আসবো পরে +1। এর জারণ সংখ্যা হলো -1, তাই না? -1। আচ্ছা, তো এই জারণ সংখ্যা 0 ছিল আগে, পরমাণু জারণ সংখ্যা 0 থাকে, 0 থেকে +1 হয়েছে। জারণ সংখ্যা বাড়ছে না কমছে? 0 থেকে +1 জারণ সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বিজারকের জারণ সংখ্যা বাড়ে না কমে? বিজারকের জারণ সংখ্যা বাড়ে। আচ্ছা, জারক আগে ছিল 0, এখন -1। জারণ সংখ্যা আগে ছিল 0, এখন -1। জারণ সংখ্যা বাড়ছে না কমছে? কমছে। তাইলে জারকের জারণ সংখ্যা কমে। ঠিক আছে? ওকে, এখন আসো তোমার, তাইলে বিজারক, তাহলে বিজারকটা কি ছেলে না মেয়ে? বিজারক ছেলে না মেয়ে? এ বলো, বিজারক ছেলে না মেয়ে? ছেলে বিজারক। সো বিজারক হলে ছেলে, নিহাল তো ছেলে, রাইট? তাহলে সব ধাতু হচ্ছে, সব ধাতু বিজারক। লগে যে হাইড্রোজেন বাকি কি দেখছিলাম, ধাতুদের সাথে চলাফেরা করতে দেখছি, দেখছো কিনা? ওই যে হাইড্রোজেন ওদের সাথে চলাফেরা করে। হ্যাঁ, হাইড্রোজেন বাকি কি করে? ধাতুর সাথে চলাফেরা করে না? প্রথম গ্রুপে চলাফেরা করতে, ওদের সাথে চলাফেরা করতেছে। হ্যাঁ, ওদের সাথে একসাথে সে ঘোরাফেরা করে। তাহলে হাইড্রোজেনও কিন্তু বিজারক। এবং সো কালোকে তুমি যত ঘৃণা করো না কেন, কালো ছাড়া তুমি চলতে পারবে? চলতে পারবে না। সো কালো হচ্ছে, কার্বন হচ্ছে বিজারক। আচ্ছা, তাহলে সব ধাতু, হাইড্রোজেন এবং কার্বন, এগুলো হচ্ছে বিজারক। আর অধাতুগুলা সবগুলো জারক, যত অধাতু আছে এগুলো সব তোমার হচ্ছে যে জারক। অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন যা আছে এগুলো সবগুলো হচ্ছে জারক। অ্যাসিড মেসিড যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে জারক। তুমি বিজারক গুলো শুধু ধাতু, সব ধাতু, হাইড্রোজেন, ক্লোরিন এগুলো জারক, সরি বিজারক, বা এগুলা জারক। তাহলে এর মাধ্যমে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি শিখে ফেললা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এটা। সো তুমি শিখে ফেললাম। চলো, তুমি অনেক ব্রিলিয়ান্ট যেহেতু বুঝে যাও। আচ্ছা, এখন আসো আমরা ওই জারণ সংখ্যা জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলি। তাইলে যখন আমি যেগুলো ছোট ছোট যেগুলো বোঝা যায় এখানের মধ্যে, সোডিয়াম হলো +1, ক্লোরিন -1, তাই না? এগুলা মানে মুখস্থ করা ছাড়াই বোঝা যায়, এগুলো দেখলেই বোঝা, ইজিলি বোঝা যাচ্ছে। A+1, A-1, দুটা মিলে কি এগুলো, দুটা মিলে জন্ম নিয়েছে কি ছোট্ট একটি শিশু। এখন ছোট্ট একটা শিশুর কোনো চার্জ আছে? যখন যোগ হয়ে গেল ওর তো কোনো চার্জ নাই, তাই না? সে এখন চার্জ মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সে ও প্লাস ও মাইনাস দুইজনে চলো আমরা এখন এগুলা চার্জ মার্চ খেলা বন্ধ করে দুইজন আমরা শান্ত শিষ্ট ভাবে আমরা এখন একসাথে থাকি। তো এখন তোমাকে যখন সোডিয়াম ক্লোরাইড এগুলো লিখে দেয়, তখন তুমি বুঝে যাও কিন্তু ইজিলি যে এটার মধ্যে +1 আছে, এটার মধ্যে -1 আছে। দুজন একসাথে থাকার কারণে বোঝা যাচ্ছে না, আলাদা করে লিখলে বোঝা যায় তো একজন +1 কি -1। এখন অনেকগুলো আছে তুমি তেমন বুঝতে পারবে না ইজিলি। যে কাজ তোমার জানার সঙ্গে কত, এগুলা বুঝে যাবে না, এগুলো অঙ্ক করে করে বাই করতে হয়। হ্যাঁ, অঙ্ক করাটা আমরা এখন শিখবো। যেগুলো এরকম সিম্পল সিম্পল আছে এগুলো তুমি তো ইজিলি তুমি বুঝতে পারতেছো ঘটনাটা কি। যেগুলো সিম্পল নাই ওগুলো একটু তোমাকে অঙ্ক করে বাই করতে হবে। আচ্ছা, চলো আমরা একটা পড়ি, সেটা হলো যৌগমূলক জিনিসটা আসলে কি, রেডিক্যাল। প্রকৃতিতে এরকম অনেকগুলো ব্যাপার আছে যেখানে অনেকগুলো পরমাণু তারা একসাথে একটা পরমাণু নেই বা আয়নের মতো আচরণ করে। তার মধ্যে Mn O4-, এইটার নাম কি? এটার কি যৌগমূলক? এটার নাম, এর অনেকগুলো যৌগমূলক আছে। তারপরে কার্বনেট 2-, PO4 3-, হ্যাঁ, এগুলো বলা হয় যৌগমূলক। শুধু কমন কমন গুলো তুমি, হ্যাঁ। তারপরে Cr2O7 2-, প্রকৃতিতে অনেকগুলো তোমার, তুমি জাস্ট কয়েকটা কমন কমন কয়েকটা কমন কয়েকটা যৌগমূলকের নাম। তারপর হচ্ছে সালফেট SO4 2-, যে দেখা গেছে একটা সালফার এবং 4টা অক্সিজেন এরকম মিলিতে একসাথে থাকে, 4 হলো 2-। সো এর কমন কমন গুলো শুধু পারলে তোমাকে হবে। সালফেট, সালফাইট SO3 2-, হ্যাঁ, কমন কমন গুলা তোমার লাগবে শুধুমাত্র। এরকম অনেকগুলো যৌগমূলক থাকে। তাইলে এ যেহেতু একটা মাইনাস আছে, একটা মাইনাস, এর হলো 3টা মাইনাস, এ 2টা মাইনাস, এ 2টা মাইনাস, এ 2টা মাইনাস, এ 2টা মাইনাস। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানের মধ্যে বলিনি, সেটা হচ্ছে ধরো ও হচ্ছে তন্ময় পণ্ডিত। এখন তোমার ও হচ্ছে ওর গার্লফ্রেন্ড, ও হচ্ছে ওর জাস্ট ফ্রেন্ড, ও হচ্ছে জাস্ট ছোট বোন, ও হচ্ছে জাস্ট বড় বোন, ইউনিভার্সিটিতে আর কি। তাহলে সে কজনের সাথে রিলেশন করতে পারতেছে? ওর কজনের সাথে রিলেশন করতে পারে? 4 জনের সাথে। ওর গার্লফ্রেন্ড কজনের সাথে রিলেশন করছে? একজনের সাথে, তাই না? একজনের সাথে। ও জাস্ট ফ্রেন্ড কজনের সাথে? একজনের সাথে। ও জাস্ট ছোট বোন, তাও কি একজনের সাথে। ও জাস্ট বড় বোন, তাও শুধু ওর সাথেই, শুধু হ্যালো হাই, হ্যাঁ, ও মেসেঞ্জার নক দিয়ে হ্যালো আপু এই সেই হ্যান ত্যান ইয়ে করেন, কিনা পোয়া এগুলাকে ফ্লার্টিং করে। হ্যাঁ, ফ্লার্টিং করে, এগুলো করে। তাহলে ওই যে ও 4 জনের রিলেশন করছে, একে যোজনী বলে। ইহাকে বলা হয় যোজনী। ইহাকে যোজনী বলে। হ্যাঁ, যে একজন কজনের সাথে রিলেশনশিপ করতে পারবে, ইহাকে বলা হয় যোজনী। তো এরকম যোজনীর মধ্যে চলো আমরা একটু পরিসরণীতে একটু যোজনীগুলো শিখে আসি হালকা করে। বেশি শিখতে হবে না, হালকা করে। এটা যারা ছিল না, এগুলা যোজনী 1, গ্রুপ 1 এর যোজনী হচ্ছে 1, গ্রুপ 2 এদের যোজনী 2, এদের যোজনী 2, গ্রুপ 3 বর্তমান 13 নম্বর বলা হয়, এদের যোজনী 3, যোজনী 3, হ্যাঁ, এদের যোজনী 4, এদের যোজনী 4। আবার কয়েকজন আরো একাধিক যোজনী আছে তোমার, আমরা সে এতে যাচ্ছি না। এদের যোজনী 5 অথবা 3, গ্রুপ 5 এদের যোজনী 5 অথবা 3, হ্যাঁ। এ হলো গ্রুপ 6 এদের যোজনী হলো 2, হ্যাঁ। 6 হইতে পারে, সেটা আমরা যাচ্ছি না, এর জন্য হচ্ছে 2, এদের হলো 3। তাহলে দেখো এদের যোজনী হলো 1, আমরা শুধু কমন কমন গুলোতে থাকি, হ্যাঁ। এদের যোজনী 2, এদের যোজনী 3, এদের যোজনী 4,
5 নাম্বার আসলে 8 থেকে বিয়োগ হয়ে যাবে, এই যোজনী 3 হয়ে যাবে। আবার 6 নাম্বার গ্রুপ আসলে এই যোজনী আবার 2 হয়ে যাবে, মানে ওই 8 এর সাথে সম্পর্ক, 8 এর সাথে সম্পর্ক। 7 নাম্বার গ্রুপে আসলে যোজনী হচ্ছে কত হয়ে যাওয়ার কথা তাহলে? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যোজনী কত এদের? এদের 1। তাহলে এগুলো হচ্ছে 1। ঠিক আছে, যোজনীটা বুঝে গেলাম আমরা। ওকে, যোজনী বুঝলাম। আচ্ছা, এখন তোমার নিচেগুলো লাগবে না, ওগুলা শুধু যেগুলো লাগবে শুধু সেগুলো বলতেছে। পুরো গ্রুপগুলো কথা বললাম আর কি, নিচেগুলো লাগবে না। হ্যাঁ, লেখা থাকে, রাইট। এখন এদেরকে বলা হয় যৌগমূলক। যৌগমূলক মানে কি? এরা কয়েকজন মিলে একলা একটা গ্রুপ করে থাকে। এরা এরা থাকেই এমনি, এরা থাকে এমনি, গ্রুপ করে থাকে। আমরা এমনি থাকবো, একটা সালফার অক্সিজেন 4টা রকম, চল আমরা একটা গ্রুপ করে ফেলি এখান দিয়া। ওরা গ্রুপ করে থাকে। এই গ্রুপগুলোকে বলা হয় রেডিকেল বলা হয়, মানে ওরা খুব ধ্বংস করে ফেলে, রেডিকেল বলা হয় এগুলাকে। ওই দেখো না এর মধ্যে ইউনিভার্সিটিতে গ্রুপ হয়ে যায় লোকজন, ওরকম। যে ইউনিভার্সিটি কেউ আছে তোমরা, ওখানের মধ্যে ওই ট্রেনের বগি ওরা আলাদা হয়ে যায়, বিভিন্ন বগি আলাদা, এরকম আর কি। গ্রুপ করে থাকে সবসময়। তাহলে ওই গ্রুপের এই চার্জে 2 মাইনাস, তার মানে যোজনী 2, এর যোজনী 1, এই যোজনী 3, এই যোজনী 2, এই যোজনী 2, এই যোজনীও 2। তুমি ভাই আপনি এগুলো কেন পড়ে? এগুলো পরে কি লাভ হবে? এগুলো পরে হালকা একটু লাভ হবে, চলো হালকা লাভটা আমরা কই। তাহলে এইটাকে ওরা বলছে পারম্যাঙ্গানেট, এটার নাম। তাইলে এই পটাশিয়াম আর পারম্যাঙ্গানেট, এই দুজনের মধ্যে যদি বিবাহ হয়, তাইলে এই দুজনের মধ্যে যদি বিবাহ হয়, তাহলে ওর যোজনী ওকে দিবে, ওর যোজনী ওকে দিবে। পটাশিয়াম যোজনী কত? পটাশিয়াম যোজনী আমরা পড়ছি না কোন গ্রুপে? হালি না কে? যোজনী কত? 1। গ্রুপ 1 সবগুলো যোজনী কত? 1। যোজনী 1। যোজনীর মধ্যে প্লাস মাইনাস না, চার্জ প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, ও জারণ সংখ্যা +1, যোজনী 1, যোজনীর মধ্যে আবার কোনো প্লাস মাইনাস নাই। সো কে এম এন ও 4, ওর 1 ওকে দিল, ওর 1 ওকে দিল, মানে তারা চার্জ বোঝায়, মানে তারা জারণ সংখ্যা। তখন চার্জের ব্যাপার আসবে, যোজনীর মধ্যে চার্জের কোনো ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, ওকে। এখন আসলে তাহলে আমরা যদি লিখতে চাই, ধরো তাহলে এই যে একটা বললাম Cr2O7 2 মাইনাস, এই যে একটা যৌগমূলক, পটাশিয়ামের লগে বিয়ে দাও এর লগে। তাহলে এলো পটাশিয়াম, এ হলো Cr2O7। ওকে, তাহলে ওর 2, এই যে পুরোটার যোজনী কত? 2, তো 2 ওকে দিল। পটাশিয়াম যোজনী 1 ওকে দিল। ওর 1 তো আর দেওয়ার কিছু নেই, এখান দিয়ে 1 লেখা লাগবে না এখান দিয়ে। এইগুলো মানে হচ্ছে একটা তোমার হচ্ছে যে ডাইক্রোমেট, এটার নাম ডাইক্রোমেট। ডাইক্রোমেটের জন্য কয়টা পটাশিয়াম লাগবে? এই জন্য এছাড়া 2 মাইনাস, তাই না? পটাশিয়াম তো হলো যে কে প্লাস, তাহলে 2টা পটাশিয়াম লাগবে। এটা দ্বারা সিম্পলি এটা বোঝাই, বুঝতে পারছো? এখন আসো, এটা বলছিলাম না সালফেট, SO4 2 মাইনাস, তাই না? মানে এর লগে হাইড্রোজেনের সাথে বিয়ে দেয়, চলো। তাইলে হাইড্রোজেন যোজনী কথা বলো তো, হাইড্রোজেন কথা বলো যোজনী। আচ্ছা, এই যে সংখ্যাটা, এটা কোনায় লিখতো, এটা কোনা দিয়ে নিচে তুমি লিখতে হয়, ঠিক আছে? আমরা যারা আর্টস কমার্সে পড়ছি, আমরা হচ্ছে যে কোনা দিয়ে লিখবো এরকম। হ্যাঁ, এই হলো SO, এটা দুটো ইকুয়াল সাইজ লিখতে হবে, দুটো ইকুয়াল সাইজ। এই 4টা লিখতে হবে এখানে কোনা দিয়া, এই 2 মাইনাস লিখতে হবে এখানে কোনা দিয়া। হ্যাঁ, কোনায় লিখতে হয়। এই দুইটা সাইজ সেম সাইজের হবে, SO4 2 মাইনাস। তাহলে SO4 এর চার্জ কত, মানে যোজনী কত? যোজনী হচ্ছে 2, তাহলে এই 2 এর দাও, আর হাইড্রোজেনের 1, এই পুরোটাকে দাও। 1 আর এখানে লিখতে হবে না। তাহলে H2SO4, এটার নাম হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড। এর নাম হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড সংকেত শিখে বললা তুমি। মারাত্মক ব্রিলিয়ান্ট, তুমি লিখছো সালফিউরিক অ্যাসিড সংকেত তুমি শিখে বলছো এখন H2SO4। ঠিক আছে, তো এখন আসো আমি, তুমি ভাই আমি কেন পড়াতেছেন, চলো এগুলো আমরা অঙ্ক আছে। এই তোমার সামনে বই আছে কিনা? সবার সামনে বই আছে? কনফিডেন্সের জারণ বিজারণ চ্যাপ্টারের মধ্যে থাকো, বই খুলে রাখো, সবাই বই খুলে রাখো সামনে, বই খুলে রাখো সামনে। হ্যাঁ, সামনে বই রাখো। এখন তুমি সোডিয়াম ক্লোরাইড, তো তোমার নাম বললে তুমি বুঝে ফেলতেছো, সোডিয়াম ক্লোরাইড বলা লাগে না। এটা +1, এটা -1, এরকম সহজ তো আর তোমার হচ্ছে আসে না, এরকম সহজ তো গুলোতে সহজ একদম। আচ্ছা, আসতে পারে, যাই হোক। এখানে সোডিয়াম +1 বুঝে যাচ্ছে, অঙ্ক করা লাগবে না, অঙ্ক করা ছাড়া বুঝে যাবে। কিন্তু এগুলো তো অঙ্ক করা ছাড়া বুঝে যাবে না। যদি বলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, তো তুমি তো অঙ্ক করা লাগবে এখানের মধ্যে, তাই না? তাহলে ধরলাম ম্যাঙ্গানিজ হচ্ছে X, কত ধরলাম X। আচ্ছা, পুরো যে যৌগটা আছে, পুরো যৌগের চার্জ আছে কোনো? পুরো যৌগের কোনো চার্জ আছে কিনা?
পুরো যৌগের কোনো চার্জ নাই, পুরো যৌগের চার্জ কত? 0, তাই না? ওকে, যেরকম সোডিয়াম ক্লোরাইড পুরোটা ছিল 0, সোডিয়াম ছিল +1, ক্লোরিন ছিল -1, দুজন মিলে 0 হয়েছে। এখানে কিন্তু সবাই মিলে 0 হবে। তো এখন সবার মধ্যে আমি পটাশিয়াম জানি, পটাশিয়াম কত? +1, তাই না? ওর সংখ্যা কয়টা? একটা। অক্সিজেনের কত? -2, অক্সিজেন কত? -2, তাহলে কয়জন? 4 জন। ম্যাগনেজ আমি জানি না, তাহলে এটাকে আমরা x ধরলাম। তাহলে একটা পটাশিয়াম +1, ম্যাগনেজ জানি না আমরা, তাহলে +x, অক্সিজেন আমরা জানি -2, যোজনী 2, চারণ সংখ্যা -2, তাহলে অধাতু, অধাতুর জন্য মাইনাস, ধাতু প্লাস। সো -2 এটা আমরা জানি। তো সব মিলে কত হবে সমীকরণ? 0 হবে। তাহলে আমাদের x এর মান কত আসবে? জি স্যার। ওকে স্যার। জি স্যার। হুম। ছিল ফর্মুলাটা? আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। জি। হ্যাঁ। 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ওকে। সো x এর মান কত বাড়িছে? x এর মান বাড়িছে +7, রাইট। সো x = +7। তাহলে ম্যাগনেজের কত জারণ সংখ্যা? +7। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন আমরা সবাই H2SO4 এটার মধ্যে সালফারটা জানি না, বের করি। তাইলে ধরি সালফার হচ্ছে x, এটা x ধরলাম। হাইড্রোজেন কত জানি আমরা? +1, তাহলে +1 কয়জন এখানে? ইনটু 2 প্লাস x প্লাস অক্সিজেন কত? -2 ইনটু কত? 4 ইকুয়াল টু 0। x এর মান বের করো সবাই। x এর মান বের করো, x এর মান বের করো সবাই তাহলে। সো এখানে আমাদের +2 প্লাস x মাইনাস এটা ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +6। সালফার হচ্ছে এখানের মধ্যে +6। এটা বার করতে সবাই। HClO4 পারক্লোরিক অ্যাসিড। এখানে ক্লোরিনটা বার করো, ক্লোরিনটা বার করো এখানে। হাইড্রোজেন 1, অক্সিজেন -2। এগুলো কি বুঝবো? ওই যে হাইড্রোজেন তো আমরা জানি +1, পটাশিয়াম +1, অক্সিজেন -2। এই যে নিহাল দেখো, এই যে এগুলো সবগুলো +1, ঠিক আছে? +1, বুঝতে পারছো? এগুলো সবগুলো +1, এখানে যা আছে সব +1। অক্সিজেন হচ্ছে -2। ওকে, তুমি শুধু কমন কমন কয়েকটা জানলে হবে, মোটামুটি সবগুলো জানা লাগবে না, কমন কমন কয়েকটা জানলে হবে। এই কমন গুলোতে সবগুলো বের করে ফেলতে পারবা। যারা সায়েন্সে পড়ছে ওরা সবগুলো জানে না, ওরা কমন কমন কয়েকটা কয়েক কিছু জানে পাস করে আসছে। ওকে, আচ্ছা, একটা তোমার যৌগমূলক হচ্ছে সায়ানাইড, হ্যাঁ, Cn-, এর নাম হচ্ছে সায়ানাইড যৌগমূলক। সায়ানাইড, সায়ানাইড লোক পটাশিয়াম লোকে বিয়ে দেয়, চলো। এই যে পটাশিয়াম আর এ হলো সায়ানাইড, এদের মধ্যে বিয়ে দেয়, তাহলে কি হবে? KCN। সায়ানাইডের যোজনীয় কিন্তু 1, যোজনীয় কিন্তু 1, জনসংখ্যা 1, মাইনাস আর কি। পটাশিয়াম যোজনীয় 1, তাহলে এদের বিয়ে হলে কি হবে? KCN এরকম হবে। তাহলে KCN মানে পটাশিয়াম সায়ানাইড। এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত অত্যন্ত বিষাক্ত জিনিসের একটা, পটাশিয়াম সায়ানাইড খুবই বিষাক্ত একটা জিনিস। তুমি যদি কারো মারে ফেলতে চাও, তুমি করতে পারবা। ধরো চায়ের কাপের মধ্যে পটাশিয়াম সায়ানাইড নিয়ে এরপরে তুমি ধুয়ে ফেলবো, সমস্যা নাই।
চা দিবা, খায় মরে যাবে। আচ্ছা এখন চলো, যে আমি তোমার মারতে কই না, দেখে আবার তুমি মারিও না করে। পরে দেখা গেল আমি আবার আসামি হয়ে যাব। সো CN 6, ওকে। সুইসাইডের জন্য মেশিন বানানোর আচ্ছা, ওইটা অবশ্য মেশিন না নিহাল, ওটা বলে ইউথানসিয়া। ইউথানসিয়া মানে হচ্ছে পৃথিবীর অনেক দেশে ইউথানসিয়া বৈধ। ইউথানসিয়া মানে হচ্ছে যাদের খুব ক্রনিক কোনো ডিজিজ হয়, এমন কোনো ডিজিজ যেটা থেকে তারা আর মানে সুস্থ হওয়ার কোনো চান্স নাই, আচ্ছা বেঁচে থাকলে অনেক বেশি পেইন হবে, বেঁচে থাকলে তো অনেক বেশি কষ্ট, ওটা ভালো হবে না কখনোই। তো ক্যান্সারের এন্ড স্টেজ, অনেক ডিজিজ আছে যেখানে সে কখনোই ভালো হবে না, আর প্রচন্ড কষ্ট তার জীবনটা। তো ওখানে ওগুলো ইউথেনসিয়া করে, ব্যক্তি নিজের ইচ্ছাই ইউথেনসিয়া করে। আবার কিছু সার্জারি আছে খুব কমপ্লেক্স সার্জারি, ওখানে পেশেন্টকে আগেই বলে দেয় যে আমার সার্জারি যদি সাকসেসফুল না হয় তাহলে আমাকে আর জ্ঞান ফেরানোর দরকার নাই, আমাকে মেরে ফেলা হোক। যেমন ধরো ব্রেনের অনেক সার্জারি থাকে, তো দেখা যায় যদি সাকসেসফুল না হয়, দেখা গেল ও একদম হাত পা সবগুলো অবশ, হ্যাঁ একদম হাত পা চারটাই অবশ, একদম কমপ্লিট, সে ধরো বেড রেডেন, সে টোটাল বডি আর লাড়তে পারবে না। হ্যাঁ, তো এখন ও যদি মনে করে এই জীবনটা থাকার চেয়ে না থাকাই ভালো, টোটাল বডি কোনটা লাগতে পারবো না আমি, হাত পা কোনটা, চোখ লাগতে পারবো কোনটা লাগতে পারবো না আমি, একদম স্থির শুয়ে থাকবে সারাক্ষণ, ইচ্ছে তো আমার ডেড হয় ভালো, আমার ফেরার দরকার নেই। তো ওরা রুগীরাই বলে দেয় যে আমার হচ্ছে যে আমাকে তাহলে ফেরানোর দরকার নেই, আমি ওইটাই ভালো আমার জন্য। হ্যাঁ, রোগীর কনসার্ন নেওয়া হয় যে যেগুলো কমপ্লেক্স সার্জারি, খুবই কমপ্লেক্স, যেগুলোতে ফেরার কোনো আর ওয়ে নাই। মানে ধরো সে বেঁচে বেঁচে থাকলেও সে প্রচন্ড কষ্ট করবে, তো কষ্ট নিতে চায় না, এটা বলা হয় ইউথানসিয়া। তোমার ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে একটা ইয়ে ছিল, ইউথানসিয়া ছিল, থালিকুঠাল, এটার নাম হচ্ছে থালিকুঠাল। আমি একটু সার্চ দিয়ে তোমাদের দেখাই। সো থালিকুঠার মনে হয়, একটু সার্চ দিই, থালিকুঠাল, এটা হচ্ছে যে হ্যাঁ থালিকুঠাল, রাইট। এই যে এই প্রোগ্রামটা, এই যে ইন্ডিয়াতে এটা প্রচলিত আছে, থালিকুঠাল, থালিকুঠাল প্রোগ্রাম। হুম, এটা ইন্ডিয়াতে, এটা অনেক প্রাচীন একটা প্রথা। থালিকুঠাল মানে হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তি, সে যদি ধরো তোমার হচ্ছে অনেক বয়স হয়ে গেল, ধরো 80, 90, 100 বছর বাঁচতে চাচ্ছে না, সে যাচ্ছে যে তার বেঁচে থাকাটা তার জন্য কষ্টকর, এরকম মনে হয়, সে যদি তখন সম্মতি দেয় যে ওকে ঢালিকুঠাল করার জন্য, তো তখন উৎসবের মতো একটা এরকম আয়োজন করা হয় বাড়ির মধ্যে, সবাই পুজো অর্চনা করে, এবং যাকে ঢালিকুঠাল করা হবে ওকে যে শোয়া রাখা হয়েছে, সবাই এখানে প্রার্থনা করতেছে, এবং ওকে ডাবের পানি খাওয়ানো হয় কন্টিনিউয়াসলি। তো ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, প্রচুর পটাশিয়াম। তো কঠিন ডাবের পানি খাইলে কোনো মানুষ যদি অন্য কোনো খাবার না খায়, শুধু ডাবের পানি খায়, তাহলে তো সে মারা যাবে একটা সময়, তাই না? কারণ ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে। সো যখন কন্টিনিউ ডাবের পানি খাওয়ানো হয়, আবার ওদিক দিয়ে মাথার মধ্যে পানি ঢালা হয়, মাথা ঠান্ডা করে ফেলা হয়, তাহলে একদিক দিয়ে মাথা ঠান্ডা করে ফেলতেছে, এদিক দিয়ে বডি টেম্পারেচার কমে ফেলা হচ্ছে, ওই ডাবের পানি খাওয়ানো হচ্ছে প্রচুর পরিমাণে। তো প্রচুর ডাবের পানি খাওয়ানোর কারণে পটাশিয়ামটা বেড়ে তো কিডনি ফেলিয়ার হয়ে যায়। তোমরা 2 থেকে 3 দিন লাগে মারা যেতে, 2 থেকে 3 দিনের মধ্যে সাধারণত মারা যায়। এটা ইন্ডিয়ান সিস্টেম ঠালিকোঠাল। এটা নিয়ে বিতর্ক যেখানে হয়েছে সেটা হচ্ছে এরকম এক বয়স্ক লোক, সে হচ্ছে তোমার অনেক বয়স, 80, 90 বছর হয়ে গেছে এরকম। তো তার ছেলে মেয়েরা চিন্তা করতেছে তার বাপ তো মরতেছে না, না মরলে তো এখন সম্পদ তো নিতে পারতেছে না, তো তারা যুক্তি করলো তার বাপরে ঠালিকোঠাল করবে। আত্মীয় স্বজন সবাই বলছে যে আমরা ওনার রাজি হয়েছে ঠালিকোঠাল করার জন্য, চলো ওনার ঠালিকোঠাল করে ফেলি। তো হচ্ছে যে এই এরা যে যুক্তি করতেছে এটা আবার ওই লোক শুনছে, শুনে উনি থানা চলে গেছে, থানা চলে গেছে, আমার এরা মারা ফেলার জন্য চক্রান্ত করতেছে, আমাকে বাঁচান। তো এটা তখন খুব মিডিয়াতে আলোচিত হয়, সাংবাদিকরা নিউজ টিউজ করে, তারপর এটা নিয়ে প্রচন্ড আলোচনা আসে। বাট এর আগে ইন্ডিয়া ঠালিকুঠাল নিয়ে অত আলোচনা কখনো হয় নাই। এটা সম্ভবত মুভি হয়েছে, রাইট, একটা মুভি বানানো হয়েছে এটা নিয়ে, ঠালিকুঠাল সিস্টেমটা নিয়ে, ইন্ডিয়ার সিস্টেম এটা মেরে ফেলার। এটা না না খুব একটা কষ্টকর না এটা, কারণ মাথায় পানি ঢালে ওর বডি টেম্পারেচার কমে ফেলা হয়, এবং কিডনি ফেলিয়ার হয়ে যায়, তো ডাবের পানি খাইতে খাইতে কিডনি ফেলিয়ার হয়ে যায়। তো ও তখন ও তার সেন্স থাকে না, অজ্ঞান হয়ে যাবে একটা সার্টেন লেভেলে গেলে, ওইভাবে মৃত্যু হয়। এটাই আরকি সুইসাইডাল সিস্টেম। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে পৃথিবীতে আসলে অনেক বৈচিত্র্যময় অনেক কিছু আছে। সো CN6 3 ওকে। এখন এইখানে যদি আয়রনের যে আয়রন সংখ্যা বের করতে বলা হয়, আয়রন ধরলাম আয়রন হচ্ছে X, আয়রন হচ্ছে X প্লাস সায়ানাইড কত? -1, তাই না? -1 into 6।
এখন বলো তো এখানে তুমি পুরোটা এই যে সবগুলো যোগ করলা, যোগফল ইকুয়াল টু 0 লিখবা না -3 লিখবা? যোগফল 0 লিখবা না -3 লিখবা? যোগফল -3 লিখবা, কারণ এখানে উপর দিয়ে -3 আছে। তো আগের গুলা ছিল, ধরো তুমি যেটা লিখছো H2SO4, এখানে কিন্তু কিছু ছিল না আগে, তাই না? এখানে আগে -3 দেয়া আছে, সেখানে ইকুয়াল টু 0 হবে না, ইকুয়াল টু হবে -3, -3 আছে এটার। তাহলে জানার সঙ্গে কত আয়রনের? জানার সঙ্গে কত হয় এখানে? +3, রাইট। তাহলে এখানে হচ্ছে আয়রনের জানার সঙ্গে হচ্ছে +3। ওকে, তৃপ্তি বুঝো নাই? আচ্ছা তৃপ্তি দেখো তো, একটু আগে এই যে আমরা একটু আগে যে লিখি, এটা আগের গুলো বুঝছো কিনা? যে লিখলা তুমি, যে বের করলা HClO4, এখানে কি লিখছো? হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিন আমরা জানি না, x ধরলাম, অক্সিজেন হচ্ছে -2 × 4 ইকুয়াল টু 0 লিখছি। কেন? কারণ এখানে জারণ সংখ্যা তো 0, এখানে তো জারণ সংখ্যা, এখানে টোটাল পুরোটা মিলে 0, এখানে 0 লিখছি, জারণ সংখ্যা তো নাই, টোটালি 0। কিন্তু এটার মধ্যে এটা হচ্ছে আয়রন CN6 3- আছে সেকেন্ড দিয়া, সেই জন্য এটা আমরা x ধরলাম, সায়ানাইড আমরা জানি -1, -1 × 6 ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু -3, এই -3। বুঝতে পারছো তৃপ্তি এবার? x এর মান কত আসে? +3 আসে, রাইট? তাহলে আয়রনের জেনারেশন করছে এখানে +3, আয়রনের জেনারেশন করছে এখানে +3। সো আমরা হচ্ছে যে ওকে, লাস্ট ওয়ান। সো কপার, অ্যামোনিয়া, টেট্রামিন কপার, পুরোটা হচ্ছে এখান দিয়ে আবার 2+। ওকে, এটা হচ্ছে এখানের মধ্যে 2+। সো এখানে আমাদের কপার জেনারেশন সংখ্যা তাহলে কপার হচ্ছে x, কপার হচ্ছে x প্লাস এই অ্যামোনিয়ার পুরোটা একটা যোগ, NH3 এর পুরো একটা যোগ, NH3, NH3 কে বলছে যোগটা? NH3 কেমন হইলো? নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বিয়ে হইলো, নাইট্রোজেনের যোজন হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে NH3 হলো, এর নাম হলো অ্যামোনিয়া। তো এই যোগটা জানার সময় কত, এটার NH3 টা কত হবে? এটা পুরোটা কত? 0, তাই না? 0, 0 × 4 ইকুয়াল টু +2। x এর মান কত আসে তাহলে? x এর মান কত আসে? +2 আসে। তাহলে কপার জয়েন্ট সংখ্যা এখানে +2, বোঝা গেছে? আরেকবার বলতাম? আচ্ছা ওকে, দেখো এটা হচ্ছে এরকম, টেট্রামিন, এই 4টা অ্যামিন, টেট্রামিন কপার 2+, এটাকে আমরা x ধরলাম, আর এটা তো ইনটু 4, তাই না? কিন্তু এটা পুরোটা তো 0, এটা যোগ 0, তো 0 × 4 ইকুয়াল টু +2। ওকে, সো জারণ বিজারণ পর্যন্ত পড়ে ফেলছি। কারা কারা বুঝতে পারছো একটু একটু? 0 কেন? পুরোটা 0 না, পুরোটা চার্জ, পুরোটা মিলে চার্জ 0, এই যে এখানের মধ্যে কোনো চার্জ আছে? চার্জ পুরোটা মিলে চার্জ 0 না এখানের মধ্যে, পুরো যোগটা 0। এই যে সোডিয়াম ক্লোরাইড বললাম, এটা প্লাস এটা মাইনাস, পুরোটা মিলে 0, তাই না? আবার ধরো এই যে H2SO4, H2SO4 এটা হলো 2-, তাই না? আর এখানে দুটো হাইড্রোজেন, দুটো প্লাস, পুরোটা মিলে তাহলে কি? পুরোটা মিলে 0 না? পুরোটা মিলে 0। হ্যাঁ, এখানে NH আর 3 এর কোনো কাজ নাই, 0, এটা পুরোটা 0। হ্যাঁ, কেউ উপরে কেনা থাকলে 0, রাইট? যোগ উপরে কেনা থাকলে 0। এই যে আমরা ধরো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়লাম, এই যে পটাশিয়াম, এই যে প্রথম যেটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেখানে একটা পটাশিয়াম ছিল আমাদের +1, একটা ম্যাঙ্গানেট ছিল তোমরা বের করছো কত? +7, আর একটা অক্সিজেন হচ্ছে -2, -2 হলো কত? -24। পুরোটা মিলে কত? পুরোটা কত? পুরোটা মিলে কত? পুরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিলে কত? 0, পুরোটা মিলে 0। যেগুলো থাকবে ওর উপরে লেখা থাকবে, যেমন এটা ছিল যে CN6, এটা তো উপরে লেখা ছিল 3+, পুরোটা মিলে 3+, পুরোটা মিলে 3+। ওকে, তাহলে আজকে তোমরা জারণ বিজারণ পর্যন্ত বুঝতে পারছো, তাই না? মারাত্মক ব্রিলিয়ান্ট, যারা যারা বুঝে গেছে, দুর্দান্ত। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী আগামীকালকে, আবার দেখা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। তো আজকে ক্লাসটা গতকালকে ক্লাস মূলত, তো আবার আগামীকালকে আবার দেখা হবে তড়িৎ কোষ নিয়ে। ঠিক আছে, সবাই রিডিং করে ফেলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।